আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের নতুন আরও একটি ক্লাসে। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আমি ইমরান মাহমুদুল শিফাত, তোমাদের ইংলিশ ইনস্ট্রাক্টর, চলে এলাম তোমাদের জন্য আরও একটি নতুন ক্লাস নিয়ে। আজকে আমরা ইউনিট 3 এর লেসন 1 এর সি আরও একটি টপিকস নিয়ে হাজির হয়েছি। চলো আমরা পড়া শুরু করে দিই। প্রথমে আমরা যেটা করব, আমরা শব্দার্থ পড়ব। শব্দার্থ পড়তে নিয়ে আমাদের প্রথম যে জিনিসটি খেয়াল রাখতে হবে, আমাদের সব কিছু কিন্তু ইম্পর্টেন্ট না, কিন্তু শেখার জন্য যা শিখে রাখার জন্য আমরা সবগুলো একটু চোখ বুলিয়ে রাখবো। যতবার পড়বে একটা সিকোয়েন্স বজায় রাখবে, সেটা হচ্ছে একটা প্যাসেজ পড়ার সময় তুমি প্রথমে কোনটা পড়ছো, তারপরে কোনটা পড়ছো, তারপরে কোনটা পড়ছো, সেই বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে। সিকোয়েন্স বজায় রাখবা। তুমি যদি এই প্যাসেজটা প্রথমবার শব্দার্থ পড়ো, দ্বিতীয়বার প্যাসেজ পড়ো, তৃতীয়বার প্রশ্ন পড়ো, চতুর্থবার হয়তো এমসিকিউ পড়লা, এভাবে যদি এই সিকোয়েন্সে আগাও বা যে সিকোয়েন্সেই তুমি আগাও না কেন, তুমি পরবর্তী 10বারও যদি ওইটা পড়তে বসো, তাহলে এই সিকোয়েন্সে আগাবে, তাহলে দেখবে পরীক্ষার হলে অন্যান্যদের চেয়ে খুব বেশি সাহায্য তুমি আমাদের বই থেকে পাবে। যাই হোক, আমরা শব্দার্থগুলো একটু দেখি। এখানে শব্দার্থের দিকে তাকালে আমরা একটু দেখতে পাই যে যে ওয়ার্ডগুলো এখানে আছে, যেমন অ্যাচিভ। অ্যাচিভ মানে হচ্ছে অর্জন করা, অবটেইন। আমরা সবসময় বলে থাকি সিনোনিম পড়ার আগে আমাদের ইংলিশ মিনিংটা একটু পড়ে নিবা। তাহলে এখানে টু অবটেইন মানে হচ্ছে অর্জন করা, গেট মানে পাওয়া, আর্ন মানে পাওয়া। তাহলে এখানে এই দুইটা হচ্ছে সিনোনিম, গেট আর আর্ন হচ্ছে সিনোনিম। হ্যাঁ, অবটেইনটা হচ্ছে একটু ফর্মাল হয়। আর কোনো কিছু পাওয়া অর্থে আমরা সেটাকে পাওয়াকে কী অর্থে ব্যবহার করি? টু অবটেইন অর্থে, গেট অর্থে, আর্ন অর্থে। আর্ন মানে উপার্জন করা বা হচ্ছে পাওয়া, ঠিক আছে। অ্যাচিভ অর্থে দেওয়া যায়, অ্যাচিভ। আচ্ছা, আর কোনো কিছু হারিয়ে ফেলা অর্থে, কোনো কিছু আমরা যদি না পাই, তার মানে কি আমরা সেটা পাচ্ছি না, মানে কি হারিয়ে ফেলছি, তাই না? আর হারিয়ে ফেলা অর্থে আমরা লসকে ব্যবহার করি, আর হচ্ছে ফেইলকে ব্যবহার করি। আবার এই লস না, কিন্তু এল ও ডবল এস, এই লস না। আমরা এখানে দেখছি এখানে ভার্ব হিসেবে বসছে, যার কারণে আমরা এখানে ভার্বটাকেই নিব। এটা নাউন ফর্ম, এর জন্য এখানে এটা আসবে না, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, এরপর একটা আমরা দেখি। তাহলে এখানে অবটেইনটাকে একটু এই দুইটার সাথে একটু অবটেইনকে মনে রাখবে। এখানে অ্যাংজাইটি আছে, ঠিক আছে। অ্যাংজাইটি যেটাকে আমরা দেখতে পাচ্ছি, অ্যাংজাইটি শব্দের অর্থ হচ্ছে উদ্বেগ অথবা দুশ্চিন্তা। অ্যাংজাইটি শব্দের অর্থ হচ্ছে উদ্বেগ অথবা দুশ্চিন্তা, উদ্বেগ, হ্যাঁ, অথবা দুশ্চিন্তা, নার্ভাসনেস বলা হয়। খেয়াল রাখবে এখানে যেহেতু আমরা নাউনকে নাউন অবস্থায় পাচ্ছি, সেহেতু বাকিগুলো অবশ্যই নাউন অবস্থাতেই আসবে। নার্ভাসনেস, হ্যাঁ, ফিলিং অফ ওরি মানে দুশ্চিন্তা। ওরি শব্দের অর্থ হচ্ছে দুশ্চিন্তা করা। এই দুশ্চিন্তা করার যে ফিলিংটা বা অনুভূতিটা, সেটাকে বোঝায় হচ্ছে অ্যাংজাইটি। তাহলে এখানে ওরি আসলো, আমরা এখান থেকে ওরিকে পেয়ে গেলাম। তারপরে হচ্ছে এখানে টেনশনকে পেয়ে গেলাম। টেনশন মানে হচ্ছে দুশ্চিন্তা। আর যদি এইগুলো আমাদের মধ্যে না থাকে, তাহলে সেটাকে বলা হবে ইজ, মানে হচ্ছে কোনো ধরনের চিন্তা ভাবনাহীন, হ্যাঁ, ভাবলেশহীন, কোনো ধরনের চিন্তা ভাবনাহীন। এছাড়া কি হতে পারে? কামনেস। কামনেস মানে হচ্ছে নীরবতা, তাই না? যখন তোমার মধ্যে টেনশন থাকবে না, তখন তুমি নীরব থাকবা, তাই না? টেনশন ছাড়া মানুষ মূলত নীরব থাকে, শান্ত থাকে, হ্যাঁ। তাহলে এটা আমরা মূলত ব্যবহার করতে পারি। তাহলে ওরি, টেনশন, এই দুইটা হচ্ছে তোমার অ্যাংজাইটি এর সিনোনিম। আর অ্যান্টোনিমের মধ্যে আমরা কামনেসকে পাচ্ছি, ইসকে পাচ্ছি, তাই না? এই ইসটা ইম্পর্টেন্ট, এখানে একটু খেয়াল রেখো। এরপরে দেখো, এই যেখানে কি বলছে, কেওটিক। কেওটিক মানে হচ্ছে বিশৃঙ্খলা, হ্যাঁ, অ্যাডজেক্টিভ। বিশৃঙ্খল, বিশৃঙ্খল অ্যাডজেক্টিভ, হ্যাঁ, বিশৃঙ্খল অ্যাডজেক্টিভ, নৈরাজ্যিক বলা যায়। তাহলে এখানে হচ্ছে কেওটিক শব্দের অর্থ হচ্ছে বিশৃঙ্খল। এটার সিনোনিম এখানে ডিসঅর্ডার্ড, 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 হ্যাঁ, এটা হচ্ছে বিশৃঙ্খলা। তারপরে হচ্ছে ডিসঅর্গানাইজড, এটা দ্বারাও মূলত কি বোঝা হয়? সুশৃঙ্খল অবস্থার বিপরীত মানে হচ্ছে বিশৃঙ্খলা। আর এটার তাহলে সিনোনিম এখানে আমরা ডিসঅর্ডার্ডকে পাচ্ছি, আমরা চাইলে ডিসঅর্গানাইজডকেও ব্যবহার করতে পারি। আর অ্যান্টোনিম হিসেবে এটাকে বলা হয়েছে অর্ডারলি। অর্ডারলি মানে হচ্ছে নিয়ম মাফিকভাবে। যখন সেটা কোনো কিছু নিয়ম মাফিকভাবে হয়, দ্যাট মিনস এটা হচ্ছে সুশৃঙ্খলভাবে সম্পন্ন হচ্ছে। এছাড়াও যদি আমরা দেখি, ক্রনিক আছে। ক্রনিক শব্দের অর্থ হচ্ছে দীর্ঘস্থায়ী, হ্যাঁ, লং লাস্টিং যেটাকে আমরা বলি, লং লাস্টিং। এখানে ইনকিউরেবল বলা যায়, ইনকিউরেবল। এছাড়া আমরা কি দিতে পারি? লং লাস্টিং ছাড়াও আর দেওয়া যায় হচ্ছে ডিউরেবল। আমরা চাইলে এখানে ডিউরেবল কথাটাকে ব্যবহার করতে পারি, ডিউরেবল, ঠিক আছে। আর যেটাকে আমরা কি করব? বিপরীত হিসেবে টেম্পোরারি মানে হচ্ছে অস্থায়ী, হ্যাঁ, এখানে টেম্পোরারি বা অস্থায়ী হিসেবে আমরা এটাকে ব্যবহার করতে পারি। এছাড়া আমরা যদি দেখি, কনসেন্ট্রেশন মানে হচ্ছে মনোযোগ। আমরা এর আগে দেখেছিলাম কনসেন্ট্রেশন শব্দের অর্থ হচ্ছে কেন্দ্রীভূতকরণ, হ্যাঁ, কেন্দ্রীভূতকরণ, এক জায়গায় নিয়ে আসা, মনোযোগ বোঝাচ্ছে। এটার সিনোনিম হচ্ছে অ্যাটেন্টিভনেস। অ্যাটেন্টিভ অ্যাডজেক্টিভ এর সাথে যখন এর নেক্সট কথাটি যুক্ত হয়, তখন সেটা নাউন হয়ে যায়। অ্যাটেন্টিভনেস বা অ্যাটেনশন দুইটাই হচ্ছে সিনোনিম। এখান থেকে আমরা সিনোনিমকে পাচ্ছি, অ্যাটেনশনকে। আর বিপরীত হচ্ছে ইন অ্যাটেনশন। আমরা অনেক সময় টেনশনে থাকি যে ইন বসবে নাকি আন বসবে, তাই না? এখানে হচ্ছে মনে রাখবা ইন অ্যাটেনশন আর হচ্ছে ডিস্ট্র্যাকশন। এখানে এই যে
তোমার কনসেন্ট্রেশনের সঙ্গে ডিস্ট্রাকশন কথাটা একটু বেশি যায়। সো এটা একটু মনে রাখার চেষ্টা করবা। আর এইভাবে মনে রাখবা অ্যাটেনশনের বিপরীত হচ্ছে ইনঅ্যাটেনশন, আনঅ্যাটেনশন হবে না। তাহলে এটা মাথায় রাখলে তোমার একসাথে দুইটা জিনিস শেখা হয়ে গেল, ঠিক আছে। এখন আমরা যদি এখানে দেখি ডিপ্রেশন মানে বিষাদ, মন মরা ভাব, হ্যাঁ, কষ্টে থাকা। তাহলে এখানে স্যাডনেস মানে হচ্ছে মন মরা ভাব, সাইকিয়াট্রিক ডিসঅর্ডার। এই যে এখানে ডিসঅর্ডার পেয়েছিলাম আমরা, তাই না? ডিপ্রেশন হচ্ছে নাউন, এখানে ডিসঅর্ডারটা হচ্ছে নাউন। ডিসঅর্ডার দ্বারাও কিন্তু বিশৃঙ্খলা বোঝায়, মানে মানসিক বিশৃঙ্খলা এরকম বোঝায়, মানসিকভাবে বিশৃঙ্খলা থাকা বা বিশৃঙ্খল থাকা এরকম। ডেসপেয়ার শব্দের অর্থ হচ্ছে বিষাদ বা মন মরা ভাব। ডিজেকশন শব্দের অর্থ হচ্ছে মন মরা ভাব, ডিজেকশন। হ্যাঁ, মনে রাখবা। এখন ধরো তুমি হচ্ছে তোমার টিচারের কাছে যে হোমওয়ার্ক জমা দিয়েছো, স্যার সেটাকে রিজেক্ট করে দিলেন, তার মানে তুমি সকাল ঘুম থেকে উঠে একটা রিজেকশন খেয়ে গেছো। যদি সকালবেলা ঘুম থেকে উঠে তোমার সারা রাত জেগে তুমি যে কাজটা করেছো, হোমওয়ার্ক করেছো, সেটা সকাল তোমার টিচার যদি বলে এটা হয়নি, তার মানে তুমি কি হলো, রিজেকশন হয়ে গেল না? তোমাকে রিজেক্ট করে দেওয়া হলো। আর যখনই তোমার মধ্যে মানে তোমাকে রিজেকশন দেওয়া হবে, তখনই তুমি ডিজেকশন বা মন মরা ভাব চলে আসবে তোমার মধ্যে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ডিজেকশন বা মন মরা ভাব। আচ্ছা, মন মরা ভাব ছাড়া আর এটার সিনোনিম কি, মানে অ্যান্টোনিম কি হবে? চিয়ারফুলনেস। স্যার যদি বলে তোমার অনেক ভালো হয়েছে, তাহলে তুমি কি হবে? চিয়ার, না, অনেক বেশি আনন্দিত। চিয়ারফুলনেস মানে হচ্ছে আনন্দ ভাব। আর হ্যাপিনেস মানে হচ্ছে সুখ। হ্যাপিনেস শব্দের অর্থ কি? সুখ। তাহলে এখন আমরা বলবো হচ্ছে ডিজেকশন বিপরীত হচ্ছে হ্যাপিনেস, ডিজেকশনের বিপরীত হচ্ছে চিয়ারফুলনেস, তাই না? আবার হচ্ছে তোমার চিয়ারফুলনেস অথবা হ্যাপিনেসের অ্যান্টোনিম কী আছে? ডিসপেয়ার আছে, ডিটেকশন আছে, আর পাশাপাশি আমরা ডিপ্রেশনকেও পাচ্ছি, ঠিক আছে। তারপরে একটু দেখো এরপরে কি আছে, দেখো ডিসিপ্লিন শব্দের অর্থ নিয়মানুবর্তিতা মানে নিয়ম কানুন মেনে চলা। এ ওয়ে অফ ট্রেনিং সামওয়ান টু লার্ন টু কন্ট্রোল দেয়ার বিহেভিয়ার অ্যান্ড রুলস। এক কথায় শুধু নিয়মানুবর্তিতা কিন্তু সময়কে মিন করে না, এটা হচ্ছে তোমার আচরণ এবং নিয়মকে মেনে চলা বোঝায়। আচরণ এবং নিয়ম এই দুইটাকে মেনে চলার যে একটা পদ্ধতি, এটাই হচ্ছে নিয়মানুবর্তিতা। এটা একটা ট্রেনিংয়ের একটা অংশ, এটা হচ্ছে ট্রেনিংয়ের একটি পদ্ধতি। নিয়মানুবর্তী হওয়া মানে হচ্ছে তুমি ট্রেনিংয়ের একটা অংশকে নিজের মধ্যে ধারণ করা, ঠিক আছে। এই যেখানে কন্ট্রোল, সিনোনিম হচ্ছে কন্ট্রোল, তার ডিসিপ্লিন আর হচ্ছে কন্ট্রোল একে অপরের হচ্ছে সিনোনিম। আর এই যে কন্ট্রোল, এখানে কি হবে? ইনডিসিপ্লিন, উপরে যেটা নিয়ে আমি কথা বললাম, তাই না? অ্যাটেনশন, ইনঅ্যাটেনশন, ডিসিপ্লিন, ইনডিসিপ্লিন। এই যে ইন বসবে, এটাকে তুমি একটু মাথায় রাখবে। তাহলে আমরা এখান থেকে শিখলাম অ্যাটেনশনের বিপরীত ইনঅ্যাটেনশন, তাই না? অ্যাটেনশনের বিপরীত হচ্ছে ইনঅ্যাটেনশন। আর হচ্ছে তোমার এখান থেকে শেখা হলো ডিসিপ্লিনের বিপরীত হচ্ছে ইনডিসিপ্লিন। ডিসিপ্লিনের আরেকটি সিনোনিম হচ্ছে কন্ট্রোল। এখন ডিসঅর্ডার মানে হচ্ছে রোগ, ডিসঅর্ডার মানে অসুখ বা রোগে থাকা। আর ডিসঅর্ডার একই জিনিস, এই জন্য যে এখানে কি আসলো? ডিজিজ আসলো। আর এখানে কি বলেছে? ইলনেস মানে অসুস্থতা। আমরা সিককেও ব্যবহার করি, কিন্তু মনে রাখবে সিক দ্বারা বোঝায় হচ্ছে সাময়িক সময়ের অসুস্থতা, আর ইল মানে হচ্ছে দীর্ঘ সময় অসুস্থতা বোঝায়। ইল হচ্ছে এই যে দেখো অ্যাডজেক্টিভ না, কিছুক্ষণ আগে বললাম অ্যাডজেক্টিভের সাথে নেস যুক্ত হলে সেটা কি হয়ে যায়? সেটা হচ্ছে তোমার নাউন হয়ে যায়। কিন্তু সব অ্যাডজেক্টিভের সাথে কিন্তু আবার নেস লাগানো যাবে না। এখন তুমি অনেস্ট তো অ্যাডজেক্টিভ, অনেস্টের সাথে অনেস্ট নেস লাগালে কিন্তু এটা কি হয় না? নাউন হয় না। অনেস্টের নাউন ফর্ম হচ্ছে অনেস্টি। ওকে, তাহলে এখানে ইলনেস হবে ডিসঅর্ডার রোগ, ইলনেসও হচ্ছে রোগ। আর সাউন্ডনেস, এই সাউন্ড মানে শব্দ না, সাউন্ড মানে হচ্ছে সুস্থ, সাউন্ডনেস মানে হচ্ছে সুস্থতা, ঠিক আছে। সাউন্ডনেস শব্দের অর্থ হচ্ছে সুস্থতা, ঠিক আছে। এরপরে আমরা ইমফেসাইজ মানে জোর প্রদান করা, গুরুত্ব প্রদান করা। দেখবে যে নাউন যেখানে সেটা হচ্ছে এই যে লাস্টে শেষ হয়েছে কি দিয়ে? এস দিয়ে, তাই না? ইমফ্যাসিস, হ্যাঁ, এখানে ইমফ্যাসিস যেটা আছে, ইমফ্যাসিসটা হবে হচ্ছে এই যে দেখো এসআইএস, সিস্টার বানানের প্রথম তিন অক্ষর। ইমফ্যাসিস মানে হচ্ছে গুরুত্ব প্রদান করা, ঠিক আছে। আমরা জানি না আমাদের ছোট বোনদের আমরা কথার গুরুত্ব দিই না, ঠিক সেরকম আর কি। ইমফ্যাসিস শব্দের অর্থ হচ্ছে গুরুত্ব প্রদান করা। স্পেশাল অ্যাটেনশন মানে শুধু অ্যাটেনশন না, আরও অনেক বেশি অ্যাটেনশন দেয়া আর ইম্পর্টেন্স বা গুরুত্ব দেয়া। হ্যাঁ, স্পেশাল অ্যাটেনশন বা স্পেশাল ইম্পর্টেন্স এটাকে বোঝায়। হ্যাঁ, ইমফ্যাসিস মানে হচ্ছে গুরুত্ব প্রদান করা। ইম্পর্টেন্স কেন সিই হলো? এই যে ইম্পর্টেন্ট হয়ে যায় অ্যাডজেক্টিভ, ইম্পর্টেন্স হচ্ছে নাউন। এই যে এখানে নাউন আছে, এই জন্য এখানে কি বসবে? নাউন বসবে। আর আনইম্পর্টেন্ট, এই প্রথমবার মতো আমরা আনকে পেলাম। আমরা এর আগে পেয়েছি ডিসিপ্লিন, ইনডিসিপ্লিন, তারপরে কাকে পেয়েছি? আমরা কিছুক্ষণ আগে পেলাম হচ্ছে ডিসিপ্লিন, ইনডিসিপ্লিন ছাড়াও আমরা পেয়েছি অ্যাটেনশন, ইনঅ্যাটেনশন, তাই না? অ্যাটেনশনের সঙ্গে আমরা কাকে পেয়েছিলাম? ইনঅ্যাটেনশনকে পেয়েছিলাম। এইবার আমরা পাচ্ছি হচ্ছে ইম্পর্টেন্স, আনইম্পর্টেন্স। এটা মুখস্থ রাখবা, ইম্পর্টেন্স, আনইম্পর্টেন্স। ইনইম্পর্টেন্ট দিলে ভুল হবে,
এন্ডিএভার, এন্ডিএভার শব্দের অর্থ কি? প্রচেষ্টা। এন্ডিএভার শব্দের অর্থ হচ্ছে প্রচেষ্টা, এটা কিন্তু নাউন ফর্ম, খেয়াল রাখবা। নাউন এন্ডিএভার, এটা দ্বারা কি বোঝায়? এটা দ্বারা বোঝায় হচ্ছে ট্রাই হার্ড টু ডু সামথিং। অ্যাটেম্প মানে চেষ্টা করা, মানে ট্রাই হার্ড, কোনো কিছুকে ট্রাই হার্ড মানে কঠোরভাবে চেষ্টা করলে সেটা হয়ে যায় কি? অ্যাটেম্পট। তুমি যদি কি লিখতে চাও হি ওয়ার্ক হার্ড, হি ট্রাইড হার্ড, তুমি জাস্ট শুধু লিখেছো হি অ্যাটেম্পট, তাহলে কিন্তু সেম মিনিং দিবে। হি অ্যাটেম্পট, অ্যাটেম্পটটা একটু গুরুত্ব প্রদান করে বেশি। এন্ডিএভার, অ্যাটেম্পট, ঠিক আছে? এই যে এখানে ট্রাই বা অ্যাটেম্পট যে বসছে, এগুলোকে কিন্তু আমরা ভার্বের জায়গায় বসাতে পারবো না, কারণ এটা কিসে রয়েছে? নাউনে রয়েছে। তাহলে এগুলো কি হবে? নাউনে বলবো। হিজ ট্রাই, হিজ অ্যাটেম্পট, তাই না? পসেসিভ কেসগুলোর পরে আমরা নাউন ফর্ম বসাই না? তাহলে এখানে আমরা মূলত এগুলোকে নাউন হিসেবে বসাতে পারবো, অ্যাটেম্পট অথবা ট্রাই। অ্যাটেম্পট মানে চেষ্টা করা, ট্রাই মানে চেষ্টা করা, কিন্তু এখানে যখন নাউন হিসেবে বসবে তখন ট্রাই মানে চেষ্টা, অ্যাটেম্পট মানে হচ্ছে চেষ্টা বা প্রচেষ্টা। আইডলনেস, আইডল মানে অলস, আর আইডলনেস মানে হচ্ছে অলসতা। আইডলনেস শব্দের অর্থ অলসতা, অ্যাডজেক্টিভের পরে এনি ডবল এস, নেস যুক্ত হয়েছে, ঠিক আছে? আর তারপরে যে শার্ক, নতুন একটা আমরা ওয়ার্ড পেয়েছি শার্ক। এখানে শার্ককে একটু খেয়াল রাখবা, আমরা পেয়েছি কাকে? শার্ক। শার্ক শব্দের অর্থ হচ্ছে অলসতা। তাহলে এটা হলো এন্ডিওভারের বিপরীত শার্ক। এন্ডিওভারের বিপরীত হচ্ছে শার্ক, খেয়াল রাখবে। ফ্যাটিগ, ফ্যাটিগ, ফ্যাটিগ মানে হচ্ছে অবসাদ বা ক্লান্তি। টায়ার্ডনেস বলি না আমরা, এই যে টায়ার্ডনেস দেখেছো? এক্সারশন, এক্সারশন শব্দের অর্থ হচ্ছে ক্লান্তি বা শ্রান্তি বা অবসাদ। হ্যাঁ, এই যে এখানে ওয়ারিনেস, ওয়ারিনেস, তাহলে এখানে টায়ার্ডনেস, ওয়ারিনেস, এক্সারশন, এটা দ্বারা ফ্যাটিককেই বোঝায়। এই যে এক্সারশন আর টায়ার্ডনেসকে ব্যবহার করা হচ্ছে, তুমি যে এখানে এক্সারশনকে খেয়াল রাখবে একটু বেশি, এক্সারশন, তাই না? আর এইটার অ্যান্টোনিম কি হবে? তুমি যখন ক্লান্ত থাকবা সেটা একটা বিষয়, আর হচ্ছে ফ্রেশনেস আর লিভলিনেস। হ্যাঁ, লিভলিনেস, এটা দ্বারা মূলত কি বোঝায়? প্রাণবন্ততা বোঝায়। ফ্রেশনেস, লিভলিনেস, অনেকে লাইভলিনেসও বলে, এটাকে দ্বারা কি বোঝাবে? প্রাণবন্ততা, প্রাণবন্ততা। এই পাশে যেমন আমরা নাউন ব্যবহার করেছি, ওই পাশেও আমরা নাউনই ব্যবহার করব। সিনোনিমেও নাউন আসবে, অ্যান্টোনিমেও নাউন আসবে। আচ্ছা, পড়তে পড়তে কি ক্লান্তি বা অবসাদ চলে আসছে না? ক্লান্তি বা অবসাদ আসলে ধরে নিব আমাদের মধ্যে কি চলে আসছে? ফ্যাটিক চলে আসছে। আর ফ্যাটিক আসলে সেটার সিনোনিম কি? এক্সারশন, তারপরে টায়ার্ডনেস, ওয়েরিনেস, আর অ্যান্টোনিম কি হবে? ফ্রেশনেস আর হচ্ছে লিভলিনেস বা লাইভলিনেস। পড়তে পড়তে এই কথাগুলো মাথায় রাখার চেষ্টা করবা। ফ্লেক্সিবিলিটি মানে হচ্ছে নম্যতা বা নমনীয়তা, ইজিলি কোনো কিছু করা যায় এমন, খুব সহজেই যেটা নিয়ে কাজ করা যায় সেটা হচ্ছে ফ্লেক্সিবিলিটি। অ্যাবল টু বেন্ড উইদাউট ব্রেকিং, কোনো কিছু না ভেঙে কি করা যায়? মানে বাঁকানো। আমাদের কাছে অনেক কলম থাকে না, কলমগুলো এত বড় বড় কলম থাকে, আমরা সহজে বাঁকাতে পারি, অনেকটা বেতের মতো। সেটাই হচ্ছে ফ্লেক্সিবিলিটি, যেটাকে কি করা যায়? ভাঁজ করা যায় বা কিছুটা বাঁকানো যায়, উইদাউট ব্রেকিং, ভাঙা ছাড়াই কিছুটা বাঁকানো যায় যেটা, সেটাই হচ্ছে ফ্লেক্সিবিলিটি। আর ফ্লেক্সিবিলিটিকে আমরা কি বলতে পারি? অ্যাডাপ্টেবিলিটি, অ্যাডাপ্টেবিলিটি। ফ্লেক্সিবিলিটির সিনোনিম হচ্ছে অ্যাডাপ্টেবিলিটি। তাহলে এখানে মনে রাখবা ফ্লেক্সিবিলিটি, অ্যাডাপ্টেবিলিটি, ফ্লেক্সিবিলিটি, অ্যাডাপ্টেবিলিটি। অ্যাডাপ্ট মানে কি? আমরা যে অনেকে বলে না বাচ্চা অ্যাডাপ্ট করেছে, ওই অ্যাডাপ্ট শব্দের অর্থ কি? ওটা কি অ্যাডপ্ট, ADOPT, অ্যাডপ্ট, এটা হচ্ছে অ্যাডাপ্টেবিলিটি। অ্যাডাপ্টেবিলিটি শব্দের অর্থ হচ্ছে নমনীয়তা। এখান থেকে আমরা ইনফ্লেক্সিবিলিটিকে মনে রাখতে পারি। ফ্লেক্সিবিলিটি, ইনফ্লেক্সিবিলিটি, এখানেও কিন্তু ইন চলে আসছে, শুধু ইম্পর্টেন্টের ক্ষেত্রে আনইম্পর্টেন্ট। এখানে ফ্লেক্সিবিলিটি, ইনফ্লেক্সিবিলিটি। ইমপ্রুভড মানে উন্নত, আপগ্রেডেড যেটাকে বলি আমরা, হ্যাঁ। অ্যাডভান্সড মানে কি? উন্নত। রিফাইন্ড মানে হচ্ছে উন্নত, ঠিক আছে। ডেভেলপড যেটাকে আমরা বলি, কোনো কি ডেভেলপড, আমরা এখানে ডেভেলপডকেও বসাতে পারি। তাহলে এখানে কি আসবে? রিফাইন্ড। আর একটা বিষয় খেয়াল করো, এখানে আমরা কাকে পেয়েছি? ইমপ্রুভড, ইমপ্রুভড, ঠিক আছে। আমরা এখন এইখানে কাকে পেলাম? আনইমপ্রুভড। মনে রাখবা, যেটাকে আমরা সিনোনিম থেকে অ্যান্টোনিম করব, সেই বানানে যদি আই এর পরে এম থাকে, এই যে আই এর পরে এম আছে না, তখন এইটা হবে হচ্ছে আই এর পরে ইউএন দিয়ে, আনইমপ্রুভড। IMPROVED, ইম আছে, ইমের আগে ইন বসবে না, ইমপ্রুভ হবে না, আনইমপ্রুভ হবে। এটা সহজে মনে রাখতে পারো। এখানে ড্যামেজড মানে কি? ড্যামেজ শব্দের অর্থ হচ্ছে ক্ষতিগ্রস্ত। আনইমপ্রুভড মানে কি? যেটা দ্বারা আমরা মূলত, যেটি উন্নত হয়নি, অনুন্নত বোঝায়। এটি দ্বারা মূলত কি বোঝায়? অনুন্নত বোঝায়। আর একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি, অনুন্নত ছাড়াও আরেকটি বিষয় রয়েছে, ড্যামেজড বা ক্ষতিগ্রস্ত। তাহলে অ্যাডভান্সড, রিফাইন্ড, তারপর হচ্ছে আনইমপ্রুভড, আর হচ্ছে ড্যামেজড, রাইট। ইনসমনিয়া, ইনসমনিয়া অনিদ্রা, হ্যাঁ। ডিফিকাল্টি ইন স্লিপিং মানে ঘুমের সমস্যা, ঘুমের সমস্যা। অনিদ্রা যাকে আমরা বলি, অনিদ্রা মানে ঘুম হয় না এমন ভাব, এটা নাউন বোঝাচ্ছে।
ঘুমহীন এমন বোঝায় নাই কিন্তু। স্লিপলেসনেস ঘুমহীনতা, ওয়েকফুলনেস মানে জেগে থাকা। হ্যাঁ, স্লিপলেসনেস মানে কি ঘুমহীনতা, আবার হচ্ছে ওয়েকফুলনেস মানে হচ্ছে জাগ্রত অবস্থা বা জেগে থাকা। এখানে অবস্থাকে বোঝাচ্ছে না, জেগে থাকে বোঝাচ্ছে। আর এখানে স্লিপ হবে হচ্ছে ঘুম। স্লিপ দ্বারা মূলত কি বোঝায়? ঘুমকে বোঝাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা ইনসোমনিয়া, কেউ যদি বলে যে তোমার কি কোনো সমস্যা আছে বা তুমি মানসিকভাবে অসুস্থ লাগতেছে, তোমাকে ডিপ্রেসড লাগতেছে, ঘটনা কি, তখন তুমি বলবা আই অ্যাম সাফারিং ফ্রম ইনসোমনিয়া, আমার ঘুম ঠিকঠাক মতো হচ্ছে না। ঠিক আছে, আই অ্যাম সাফারিং ফ্রম ইনসোমনিয়া। আর ইনসোমনিয়া থাকলে সেটার অ্যান্টোনিম হবে হচ্ছে স্লিপ মানে ঘুম। ম্যানেজমেন্ট মানে হচ্ছে ব্যবস্থাপনা, নাউন হিসেবে বসছে। ইটস দ্য ওয়ে দ্যাট পিপল কন্ট্রোল, মানুষ মূলত কী করে? কন্ট্রোল করে। এবং হচ্ছে অর্গানাইজ ডিফারেন্ট সিচুয়েশন। অর্গানাইজ মানে হচ্ছে মানে এখানে ব্যবস্থা করা। হয়তো আমরা টাইম ম্যানেজমেন্টের অনেক বিষয় পাই, তাই না? অনেকগুলো টাইম ম্যানেজ করো, দ্যাট মিনস হচ্ছে প্রথমে আমরা পরিকল্পনা করবো কীভাবে সময়টাকে কাজে লাগাবো এবং সেই অনুসারে কাজকে এক্সিকিউট করা। এটাই হচ্ছে অর্গানাইজ ডিফারেন্ট সিচুয়েশন দ্যাট হ্যাপেন ইন দেয়ার লাইফ অর ওয়ার্ক। কাজগুলো বা হচ্ছে আমাদের যে জীবনে ঘটে সেই ঘটনাগুলোকে সঠিকভাবে মানে কিভাবে কাজ করলে সেটা কাজগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন হবে, সেই পরিকল্পনাই হচ্ছে ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট শব্দের অর্থ হচ্ছে ব্যবস্থাপনা। ম্যানেজমেন্ট শব্দের অর্থ হচ্ছে ব্যবস্থাপনা। আর যিনি খুব ভালো ম্যানেজমেন্টের কাজ জানেন তিনি হচ্ছে ম্যানেজার। যে কোনো অফিসের ম্যানেজার বললে তার কাজ হচ্ছে অফিসের কাজগুলোকে সঠিকভাবে তালিকাবদ্ধ করে দেওয়া, কখন কে কোন কাজ করবে, কে করবে, তারপরে কার মাধ্যমে সম্পন্ন হবে, কার কাছে কাজ জমা দেবে, কে প্রুফ রিড করবে। হ্যাঁ, এগুলো যিনি করেন তাকে বলা হয় হচ্ছে ম্যানেজার। আর এই কাজগুলোকে বলা হয় হচ্ছে ম্যানেজমেন্ট। এখানে যে কন্ট্রোল করা, এক কথা কন্ট্রোল করা, আমরা কন্ট্রোলকে এর আগেও পেয়েছি না সিনোনিম হিসেবে? কন্ট্রোলকে মনে হয় আমরা এর আগেও সিনোনিম হিসেবে পেয়েছিলাম। এই যে ডিসিপ্লিন মানে হচ্ছে কন্ট্রোল। এখানে ডিসিপ্লিন যেটা আছে এটা কিন্তু নাউন হিসেবে বসছে, কিন্তু এখানে ম্যানেজমেন্টটাও দেখা যাচ্ছে যে কী হিসেবে বসছে? নাউন হিসেবেই বসেছে। আর ম্যানেজমেন্টের জায়গায় তোমার এই যে মিসম্যানেজমেন্ট, এটা একটু সুন্দর করে মুখস্থ রেখে দিবে। ম্যানেজমেন্টের জায়গায় কি বসবে? ম্যানেজমেন্টের জায়গায় বসবে হচ্ছে মিসম্যানেজমেন্ট। ম্যানেজমেন্টের অ্যান্টোনিম হচ্ছে মিসম্যানেজমেন্ট। মেডিটেশন মানে হচ্ছে ধ্যান অথবা গভীর চিন্তা। আমরা মেডিটেশন করি না, কোনো কিছু নিয়ে অতিরিক্ত ভাবি। অতিরিক্ত ভাবা বলতে চোখ বন্ধ করে আমরা যখন কোনো কিছু অতিরিক্ত ভাবার চিন্তা করি বা হচ্ছে মনকে প্রশান্ত করার চেষ্টা করি, সেটাকে বলা হচ্ছে মেডিটেশন করা। কনসেন্ট্রেশন অফ মাইন্ড, মনের যত চিন্তা ভাবনা আছে সেগুলোকে দূরে ঠেলে দিয়ে মনোযোগটাকে একদম নিজের কাছে নিয়ে আসা। হয় না এরকম করে হাত হাঁটুর উপরে রেখে আমরা কি করছে, জোরে জোরে শ্বাস নিচ্ছি, এটা দ্বারা বোঝায় আগে মনোযোগকে নিজের কাছে নিয়ে আসা। ঠিক আছে, এরপরে কন্টেমপ্লেশন। এই যে কন্টেমপ্লেশন আর হচ্ছে মেডিটেশন একই জিনিস। কন্টেমপ্লেশন আর মেডিটেশন একই জিনিস। হ্যাঁ, ডিস্ট্রাকশন ওই যে আমরা দেখলাম না, ওই যে আমাদের ওইখানে কি ছিল, এই যে কনসেন্ট্রেশন। এই কনসেন্ট্রেশনের সিনোনিম হিসেবে আমরা এখানে মেডিটেশনকে ব্যবহার করতে পারি। দুইটার অ্যান্টোনিম হিসেবেই মূলত কি বসছে? ডিস্ট্রাকশন বসছে, যেখানে কোনো প্রকার মানে এক কথা চিন্তা ভাবনাহীন বা হচ্ছে তোমার অগোছালো কিছু বিষয় বোঝাচ্ছে, মানে মনোযোগ হারিয়ে যাওয়া, এটাকে দ্বারা ডিস্ট্রাকশন বোঝানো হচ্ছে। ঠিক আছে, এরপরে আমরা যদি আরও একটু দেখি, দেখো মুভমেন্ট মানে আমরা আন্দোলনও বুঝি, নড়াচড়াও বুঝি, কিন্তু শরীরের ক্ষেত্রে সেটা কি হবে? নড়াচড়া। শরীরের ক্ষেত্রে সেটি হবে নড়াচড়া। মুভমেন্ট মানে নড়াচড়া। টু চেঞ্জ পজিশন, বারবার পজিশন চেঞ্জ করা। অর মুভ ফ্রম ওয়ান প্লেস টু ওয়ান আদার, এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হয়। স্টায়ার মানে হচ্ছে নড়াচড়া করা। স্টায়ার শব্দের অর্থ হচ্ছে নড়াচড়া করা। হল্ট শব্দের অর্থ হচ্ছে এক জায়গায় স্থির থাকা, পজ থাকা। ঠিক আছে, পজ থাকা মানে হচ্ছে এক জায়গায় স্থির থাকা। পশ্চার শব্দের অর্থ কি? দেহভঙ্গিটাই ঠিক। দেহভঙ্গি বলে না যে তার পশ্চার আমার পছন্দ হয়নি, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে তার ঢংগুলো আমার পছন্দ হয়নি। ঢং বলতে কি আমরা যে দুষ্টামিগুলো করি এগুলো দেখে আমরা বলতে কি ঢং, এরকম না। এই ঢং বলতে বোঝা হচ্ছে তার চলাফেরা, কথা বলার ভাবভঙ্গি, সেটা পশ্চার বলা হয় আর কি। হ্যাঁ, তারপর এটাকে অ্যাটিটিউড ধরা যায়। অ্যাটিটিউড ভাবভঙ্গি, ফিজিক্যাল ক্যারিয়েজ, হ্যাঁ, শারীরিক যে অঙ্গ সঞ্চালনগুলো। পোজ বা হচ্ছে স্ট্রেন্থস, এই দুইটাই আমরা ইউজ করতে পারি। আমরা যে বলি না ছবিতে একটু পোজ দাও, হ্যাঁ, এখানে পোজ দেয়া আর হচ্ছে পশ্চার দেয়া একই জিনিস। ঠিক আছে, পশ্চার শব্দের অর্থ হচ্ছে ঢং বা দেহভঙ্গি, এটার কোনো অ্যান্টোনিম নেই। আচ্ছা, একটা প্র্যাকটিশনার মানে প্র্যাকটিশনার শব্দের অর্থ অনুশীলনকারী, যিনি মূলত নিজে আগে চর্চা করেন, যিনি নিজে আগে প্র্যাকটিস করেন। তাহলে এখানে সামওয়ান হু প্র্যাকটিসেস এক্সারসাইজ, তার যিনি মূলত কী করেন? যিনি মূলত
কোনো কিছু করে থাকেন। এখানে এক্সারসাইজকে তুলে ধরেছি আমরা, যে এই প্যাসেজটা যেহেতু ফিজিক্যাল এক্সারসাইজ নিয়ে, সেজন্য এখানে ফিজিক্যাল এক্সারসাইজের কথা বলা হয়েছে। প্র্যাকটিশনার মানে হচ্ছে যিনি নিজে আগে কি করেন, অনুশীলন করেন, প্র্যাকটিশনার বলা হয়। হ্যাঁ, কনসালটেন্ট বলা হয়, যেখানে অনেক ডাক্তারকেও দেখা যায় কনসালটেন্ট বলা হয়, তাই না? তারা নিজেরা করার মাধ্যমে অন্যদেরকে কি করেন, অন্যদেরকে সেটা করতে সাহায্য করেন। আচ্ছা, এরপরে আমরা যদি একটু দেখি, কি বলছে, প্রিসাইজ মানে হচ্ছে নির্ভুল, প্রিসাইজ মানে নির্ভুল এবং যথাযথ। যথাযথ মানে কি, যতটুকু দরকার ঠিক ততটুকু। হ্যাঁ, শুধু যে নির্ভুল হবে তা না, যতটুকু দরকার ঠিক ততটুকু। ক্লিয়ার অ্যান্ড অ্যাকিউরেট। ক্লিয়ার মানে একদম, যেখানে কোনো হাত লাগানোর কোনো অপশন নাই। আর অ্যাকিউরেট শব্দের অর্থ একদম নির্ভুল। অ্যাকিউরেট বুঝে, আর এক্সাক্ট, এই এক্সাক্ট বানানটা একটু খেয়াল রেখো। এক্সাক্ট মানে হচ্ছে সঠিক। হ্যাঁ, ইমপ্রিসাইজ, এই যে দেখো ইমপ্রিসাইজ, প্রিসাইজের আগে আন হবে না, ইম হবে, এটা খেয়াল রাখতে হবে। কিন্তু অ্যাকিউরেটের আগে ইন হবে, তাহলে ইনঅ্যাকিউরেট, ইমপ্রেসাইজ, ইমপ্রেসাইজ আর হচ্ছে ইন অ্যাকিউরেট, আনঅ্যাকিউরেট না, ইনঅ্যাকিউরেট। এই জায়গাগুলো তোমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। রিডাকশন শব্দের অর্থ হচ্ছে হ্রাস, এটা নাউন হিসেবে বসছে। রিডাকশন শব্দের অর্থ হচ্ছে হ্রাস। দ্য অ্যাক্ট এমন একটি কাজ, অফ ডিক্রিজিং সামথিং, কোনো কিছু কমিয়ে দেয়া। হ্যাঁ, এখানে ডিক্লাইন আছে, আমরা এটাকে ডিমিনিশ হিসেবে ব্যবহার করতে পারি। কি ব্যবহার করতে পারি, ডিমিনিশ, MINISH, ডিমিনিশ। হ্যাঁ, তোমরা একটু পড়ার সময় বইয়ে লিখে নিবে, ডিমিনিশ, ডিক্লাইন, ডিমিনিশ। রিডিউসকে লেখা যায়, রিডিউসকে আমরাও লিখতে পারি, তাই না? আচ্ছা, রিডিউস এটা হচ্ছে ভার্ব ফর্ম, রিডিউস আসছে রিডাকশন থেকেই, আমরা রিডিউসকে না লিখি। আচ্ছা, এখন আমরা এখানে দেখতে পাচ্ছি ডিক্লাইন মানে হচ্ছে কমে যাওয়া, ইনক্রিজ মানে হচ্ছে বেড়ে যাওয়া। রিফাইন মানে পরিশুদ্ধ, যে আমরা এখানে দেখলাম না যে রিফাইন্ড, ডেভেলপড, তাই না? এগুলোকে আমরা একসাথে দেখেছিলাম না, উন্নত ভার্সনকে বোঝায়, লেটেস্ট ভার্সনকে বোঝায়। রিফাইন মানে পরিশুদ্ধ করা, এটি বসছে কি হিসেবে, দেখো ভার্ব হিসেবে বসছে। তাহলে এখানে কি হবে, পিউরিফাই মানে কি করা, একদম খাঁটি অবস্থায় নিয়ে আসা, মানে যে সকল ভুলগুলো আছে সেই ভুলগুলোকে শেষ করে দিয়ে নতুন করে আবার তৈরি করা, এরকম। ক্ল্যারিফাই মানে হচ্ছে কি করা, বিশুদ্ধ করা। তাহলে টু ইমপ্রুভ এ মেথড, যে কোনো একটি পদ্ধতিকে কি করা, ইমপ্রুভ করা, প্ল্যান, সিস্টেম হতে পারে, এটসেট্রা হতে পারে, যে কোনো কিছুই হতে পারে, যে কোনো কিছুকে পূর্বের অবস্থার থেকেও আরেকটু পরিবর্তন করা। বাই গ্র্যাজুয়ালি মেকিং স্লাইড চেঞ্জ, সামান্য একটু পরিবর্তন নিয়ে আসে তার মধ্যে। এই যে গ্র্যাজুয়ালি মানে হচ্ছে ক্রমশ বা ধীরে ধীরে। হ্যাঁ, গত ক্লাসগুলোতে আমরা পড়েছি গ্র্যাজুয়ালি শব্দের অ্যান্টোনিম হিসেবে আমরা কাকে ব্যবহার করেছি, র্যাপিডলিকে ব্যবহার করেছি, তাই না? র্যাপিডলি মানে খুব দ্রুত, গ্র্যাজুয়ালি মানে হচ্ছে ধীরে ধীরে। আচ্ছা, আর এখানে কোনো কিছুকে পরিশুদ্ধ করা, এটার বিপরীত হচ্ছে করাপ্ট মানে দুর্নীতি করা, আর হচ্ছে পলিউট মানে দূষিত করা, তাই না? আমরা করাপ্ট বলি না, দুর্নীতি করা, এটা ভার্ব হিসেবে বসছে। পলিউট মানে হচ্ছে দুর্নীতি করা। আমরা এটা যদি কি হতো, এই যে রিফাইন, আমরা যদি এটাকে ভার্ব নাউন হিসেবে পেতাম, তাহলে কিন্তু এখানে নাউন হতো, করাপশন, পলিউশন, ঠিক আছে? যেহেতু আমরা ভার্ব হিসেবে পাচ্ছি, এগুলো পেশেও কী হিসেবে বসবে, ভার্ব হিসেবেই বসবে। স্ট্রেস শব্দের অর্থ কী? স্ট্রেস শব্দের অর্থ হচ্ছে তোমার চাপ বা কষ্টকর পরিস্থিতি, চাপে পড়া বা কষ্টকর পরিস্থিতিতে পড়া। হ্যাঁ, এটা হলো কি, মেন্টাল প্রেশার, মানসিক চাপ থাকা। স্ট্রেইন, এই যে স্ট্রেইন, হ্যাঁ, স্ট্রেইন মানে হচ্ছে মানসিক অবসাদ, বা হচ্ছে এখানে কি মানসিকভাবে যদি প্রেশার পড়ে তাহলে সেটাকে বলা হচ্ছে স্ট্রেন। অ্যাংজাইটি, এটা আমরা গিয়ে পড়েছি। ইমফেসাইজ মানে হচ্ছে জোর প্রদান করা, হ্যাঁ, জোর প্রদান, ইমফেসাইজ। এরপরে দেখো ইমফ্যাসিসও বলা যায়। অ্যাংজাইটি আছে, স্ট্রেইন আছে, দুইটা, অ্যাংজাইটি আর হচ্ছে স্ট্রেইন, এই দুইটা দ্বারা স্ট্রেসকে বোঝায়। আর এটা না থাকলে সেটাকে বলা হবে হচ্ছে রিল্যাক্স, হ্যাঁ, কি প্রশান্তি। সাপ্লিমেন্ট মানে সম্পূরক। সাপ্লিমেন্ট শব্দের অর্থ হচ্ছে সম্পূরক। সাপোজ তুমি একটা বিষয় ব্যবহার করছো, তোমার সেটার উপরে আরও কিছু বিষয় লাগবে, মানে একটা বই তোমার কাছে আছে, সেই বইটার, যেমন তোমার মূল বই আছে, এখন মূল বইকে তুমি কি, তোমার কাছে আছে ঠিক আছে, কিন্তু মূল বই পড়ে তুমি বুঝতেছো না, তার মানে তোমার অবশ্যই কী হবে, এমন একটা বই লাগবে যে বইটা মূলত তুমি পড়লে তোমার আগের বইয়ের যে মূল বইয়ের সমস্যাগুলো একদম সমাধান হয়ে যাবে, আর কিছু লাগবে না। তার মানে ওই দ্বিতীয় যে বইটা লাগবে, মানে আমাদের বইটা, ঠিক সেটাই হচ্ছে তোমার সাপ্লিমেন্ট। তাহলে এই যে আমরা যে বইটা পড়াচ্ছি সেটা হচ্ছে তোমার মূল বইয়ের সাপ্লিমেন্ট বা অতিরিক্ত অংশ। এই যে মেক অ্যাডিশন টু সামথিং, তোমার বইয়ের সঙ্গে আমাদের বইটা অ্যাড করলে তোমার পরিপূর্ণ একটা অংশ হয়ে যাবে। তাহলে যে অংশটুকু যুক্ত হলে পরিপূর্ণ অংশের সৃষ্টি হয় তাকে সম্পূরক বলে বা সাপ্লিমেন্ট বলে। অ্যাডিশন বা অতিরিক্ত অংশ, আর রিডাকশন মানে হচ্ছে
কি অতিরিক্ত অংশ বাদ দেয়া এরকম বোঝায়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ট্র্যাডিশন অংশ থেকে যদি দেখি, ট্র্যাডিশনাল শব্দের অর্থ হচ্ছে ঐতিহ্যবাহী অথবা সনাতন। এটা একটা কাস্টম বা প্রথা বোঝায় বা ওয়েস, একটা পদ্ধতিকে বোঝায়, প্রথা বা পদ্ধতি দ্যাট কন্টিনিউ, যেটি হয়ে আসছে ইন এ গ্রুপ অফ পিপল, দলগতভাবে মানুষের মধ্যে অথবা সমাজে হয়ে আসছে ফর আ লং টাইম, দীর্ঘদিন ধরে হয়ে আসছে, দীর্ঘদিন ধরে যেটি হয়ে আসছে সেটাই হচ্ছে ঐতিহ্যবাহী। ঠিক আছে। এছাড়া আমরা যদি দেখি কনভেনশনাল শব্দের অর্থ হচ্ছে ট্র্যাডিশনাল। এই যে দেখবে ট্র্যাডিশনাল বানানে NAL আছে, কনভেনশনাল বানানেও NAL দিয়ে শেষ হয়েছে। কনভেনশনাল মানে হচ্ছে যেটা পুরনো, অনেক আগে থেকে হয়ে আসছে। একইভাবে আনকনভেনশনাল, এই যে দেখবা, হ্যাঁ, আনকনভেনশনাল। আমরা এখান থেকে কি কি শিখলাম? আনকনভেনশনালকে শিখলাম, আর ওই উপরে কিছু আন দিয়ে যুক্ত আছে এমন কিছু শব্দকে আমরা শিখেছি, তাই না? আর সবার শেষে ট্রিটমেন্ট শব্দের অর্থ চিকিৎসা করা না, নাউন হিসেবে শুধুমাত্র চিকিৎসাকে বোঝাচ্ছে। এই চিকিৎসার মধ্যে টু ডু সামথিং টু কিউর এ সিক পারসন, এখানে কিউর মানে হচ্ছে সুস্থ করে তোলা, একজন অসুস্থ মানুষকে প্রতিকার করানো বা অসুস্থ অবস্থা থেকে প্রতিকার করা মানে হচ্ছে তাকে সুস্থ করে তোলা। এই সুস্থ করার যে বিষয়টা, এই সুস্থ করার জন্য যে কাজটা করতে হয় সেটাই হচ্ছে চিকিৎসা। আর এটা মূলত মানে যদি আমরা কি করি, চিকিৎসা না করি, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, কারো হার্ম বা ক্ষতি, ইনজুরি মানে হচ্ছে তার আঘাত, ইনজুরি অথবা কাকে বোঝায়, আঘাতকে বোঝাচ্ছে। ঠিক আছে, ওকে। এরপরে আমরা আবার যদি একটু দেখি প্যাসেজটা একটু দেখি, এবার আমরা প্যাসেজটা পড়বো, উপরে আমাদের পড়া হয়ে গেছে। ঠিক আছে, প্রথমে হচ্ছে ইয়োগা শব্দের অর্থ কি? ইয়োগা শব্দের অর্থ হচ্ছে যোগব্যায়াম। ইয়োগা শব্দের অর্থ হচ্ছে যোগব্যায়াম। ইয়োগা শব্দের অর্থ হচ্ছে যোগব্যায়াম। ইজ এ কাইন্ড অফ পশ্চার, এটি হচ্ছে অঙ্গভঙ্গি, এটি অঙ্গভঙ্গি, এক ধরনের অঙ্গভঙ্গি অ্যান্ড ব্রেথিং এক্সারসাইজ। তাহলে প্রথমে ইয়োগার প্রথম পরিচয় হচ্ছে এটা একটা অঙ্গভঙ্গির মধ্যে পড়ে, এটা হচ্ছে বসার একটা ধরন, তাই না? বসার একটা ধরন এবং পাশাপাশি এটা একটা এক্সারসাইজ, এবং সেই এক্সারসাইজটা কিসের এক্সারসাইজ? সেই এক্সারসাইজটা হচ্ছে ব্রেদিং এক্সারসাইজ। প্রথমে বসতে হবে, এটাও যেমন একটা ইয়োগার একটা অংশ, প্লাস হচ্ছে তোমাকে এক্সারসাইজ করতে, শুধু বসে থাকলেই হবে না, তোমাকে এক্সারসাইজ করতে হবে, এবং এক্সারসাইজটা সব ধরনের এক্সারসাইজ হলে হবে না। এখন বসে থেকে তুমি যদি হাত নিয়ে এরকম করে, তাহলে সেটা তো এক্সারসাইজ, এখানে ইয়োগা হবে না। তোমার ইয়োগার সিস্টেম হচ্ছে ব্রেথ সংক্রান্ত, তাহলে ইয়োগা হতে হবে হচ্ছে ব্রেদিং এক্সারসাইজ। তাহলে ইয়োগা এর রুলস হচ্ছে, প্রথমে এটা একটা পশ্চার, নির্দিষ্ট একটা অঙ্গভঙ্গি থাকবে এবং নির্দিষ্ট একটা ব্রেদিং এক্সারসাইজ, মানে হচ্ছে এখানে নির্দিষ্ট একটি শ্বাস গ্রহণের একটা ব্যায়াম থাকতে হবে, ব্রেদিং। ইট ব্রিংস, এটি নিয়ে আসে টুগেদার ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ডিসিপ্লিন। হ্যাঁ, ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ডিসিপ্লিন, এটি মূলত কী নিয়ে আসে? ডিসিপ্লিন টু অ্যাচিভ পিচ অফ বডি অ্যান্ড মাইন্ড, হেল্পিং ইউ রিল্যাক্স অ্যান্ড ম্যানেজ স্ট্রেস অ্যান্ড এনজাইটি। এক কথায় বলতে গেলে আমরা মূলত এটা কি করে, এটি হচ্ছে মানসিক শৃঙ্খলা এবং শারীরিক শৃঙ্খলার একটা সমন্বয় ঘটায়। ঠিক আছে, এটি মূলত ইট ব্রিংস টুগেদার ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ডিসিপ্লিন। এই যেখানে ডিসিপ্লিন বলতে আমরা নিয়মতান্ত্রিকতা বা নিয়ম শৃঙ্খলা বুঝেছিলাম না, শৃঙ্খলা, এখানে আমরা দেখতে পাচ্ছি শারীরিক এবং মানসিক শৃঙ্খলার সমন্বয় ঘটায়। ইট ব্রিংস টুগেদার মানে এই দুইটাকেই নিয়ে আসে, মানে কি দুইটার সমন্বয় ঘটায়। তাহলে ইট ব্রিংস টুগেদার ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ডিসিপ্লিন, তাহলে এখানে শারীরিক এবং মানসিক শৃঙ্খলার সমন্বয় ঘটায়, এবং এটার উদ্দেশ্য কি? টু অ্যাচিভ পিচ, শান্তি কি অর্জন করা, অফ বডি অ্যান্ড মাইন্ড, তাহলে এটা হচ্ছে শরীরের এবং মনের প্রশান্তি নিয়ে আসে, শরীরের এবং মনের প্রশান্তি বয়ে নিয়ে আসে। এছাড়া আর কি করে? হেল্পিং ইউ, এর পাশাপাশি সে তোমাকে সাহায্য করে রিল্যাক্স, কি হতে? শান্ত হতে। রিল্যাক্স মানে হচ্ছে শান্ত হতে, উদ্বিগ্নতা, এখানে হচ্ছে কি রিল্যাক্স অ্যান্ড ম্যানেজ স্ট্রেস অ্যান্ড এনজাইটি, তাহলে এখানে তোমাকে শান্ত হতে, রিল্যাক্স হতে, হ্যাঁ, টেনশন ফ্রি হতে তোমাকে সাহায্য করে। ম্যানেজ স্ট্রেস, এই যেখানে স্ট্রেস বা চাপ কমাতে, এবং অ্যানজাইটি শব্দের অর্থ কি? উদ্বিগ্নতা, তাহলে এখানে উদ্বিগ্নতা কমাতেও সাহায্য করে। এক কথায় যদি আমরা বলি, তাহলে এটা হচ্ছে এটি দেহের এবং মনের শান্তি অর্জনের লক্ষ্যে শারীরিক ও মানসিক শৃঙ্খলার সমন্বয় ঘটায়, বিশ্রাম নিতে এবং কঠিন চাপ ও উদ্বিগ্নতা কমাতে তোমাকে সাহায্য করে। ঠিক আছে, এটা হয়তো আমরা এখানে ব্যবহার করতে পারি। তারপরে ট্র্যাডিশনাল ইয়োগা মানে কি? যেটা অনেক বছর ধরে হয়ে আসছে, গতানুগতিকভাবে হয়ে আসছে যেটা, ঠিক আছে, সেটার ক্ষেত্রে আমরা কি ব্যানাল বলা যায়। ব্যানাল মানে আমরা বলি না, অনেক পুরনো যেটা আর কি। সেই ট্র্যাডিশনাল ইয়োগা পুটস এমফাসাইজ, এটি মূলত গুরুত্ব দেয় এটি মূলত কিসের উপরে গুরুত্ব দেয়? বিহেভিয়ার, আচরণের উপরে গুরুত্ব দেয়। ডায়েট অ্যান্ড মেডিটেশন, তাহলে এটা ধ্যান এবং
খাবার যেটা রয়েছে খাবারের উপরে এক কথা আচরণের উপরে গুরুত্ব প্রদান করে, খাবার গ্রহণের উপরে গুরুত্ব প্রদান করে এবং মেডিটেশন ধ্যানের উপরে গুরুত্ব প্রদান করে। বাট ইফ ইউ আর জাস্ট লুকিং ফর বেটার স্ট্রেস ম্যানেজমেন্ট, কিন্তু তুমি যদি তোমার মানসিক চাপকে আরও বেশি সুশৃঙ্খল অবস্থায় নিয়ে আসতে চাও বা মানসিক চাপকে তুমি যদি খুব ভালোভাবে কন্ট্রোল করতে চাও, তাহলে অবশ্যই কি করতে হবে, তাহলে অ্যান্ড নট অ্যান ইন্টার লাইফস্টাইল চেঞ্জ, নট অ্যান ইন্টার লাইফস্টাইল চেঞ্জ, এবং যদি তোমার লাইফস্টাইল বা জীবন ব্যবস্থায় সম্পূর্ণ পরিবর্তন নিয়ে আসতে মানে সম্পূর্ণ পরিবর্তন আনতে চাও না, কিছুটা পরিবর্তন করতে চাও, ইয়োগা ক্যান স্টিল হেল্প, ইয়োগা তবুও তোমাকে সাহায্য করবে। তাহলে এখানে ট্র্যাডিশনাল ইয়োগা যেটা রয়েছে এটা কিছু কিছু কাজ করে থাকে, বিহেভিয়ারে পরিবর্তন আনে, ডায়েটে পরিবর্তন নিয়ে আসে, অথবা মেডিটেশনে পরিবর্তন নিয়ে আসে, বা এটার উপরে একটু গুরুত্ব প্রদান করে। ঠিক আছে, তোমার এই বিষয়গুলোতে পরিবর্তন আনার চেষ্টা করে। কিন্তু তুমি যদি কি চাও, ইউ আর জাস্ট লুকিং ফর বেটার স্ট্রেস ম্যানেজমেন্ট, তুমি যদি এত কিছুর পরিবর্তন না চেয়ে তুমি যদি শুধু চিন্তা করো যে আমি কী করব, আমার মানসিক চাপটাকে একটু কমাতে চাই বা আগের অবস্থা থেকে একটু ভালো অবস্থায় নিয়ে আসতে চাই, কিন্তু আমি আমার লাইফস্টাইল চেঞ্জ করবো না, লাইফস্টাইল বলতে আমি আমার বিহেভিয়ার চেঞ্জ করব না, আমি আমার ডায়েটকে চেঞ্জ করব না, মেডিটেশন বা ধ্যানকেও চেঞ্জ করব না, তুমি শুধুমাত্র কি চেঞ্জ করতে চাচ্ছ, স্ট্রেস ম্যানেজমেন্ট, মানসিক চাপকে তুমি একটু কন্ট্রোলে নিয়ে আসতে চাচ্ছ, তবেও তুমি কি পাবা, ইয়োগা ক্যান স্টিল হেল্প, তবুও, এই যে স্টিল মানে তবুও, ইয়োগা তোমাকে কি করতে পারে, সাহায্য করতে পারে। ইয়োগা ট্রেনার্স যারা আছে, ইয়োগা ট্রেনার্স মানে হচ্ছে যারা হচ্ছে ইয়োগা ব্যায়াম করায় বা হচ্ছে প্রশিক্ষক যারা রয়েছেন, গ্র্যাজুয়ালি তারা ধীরে ধীরে বা ক্রমশ, র্যাপিডলি না, খুবই ধীরে ধীরে বা ক্রমশ পছন্দ করে দিবেন বা বাছাই করে দিবেন ইজিয়ার টু কমপ্লেক্স, প্রথমে সহজটা তোমাকে করতে দিবেন, তারপরে ধীরে ধীরে জটিল কর্মকাণ্ডের দিকে তোমাকে নিয়ে যাবে। তোমাকে প্রথমেই বলবে না যে তুমি প্রথমেই একদম এইভাবে হাতের উপরে হাত রেখে আধা ঘন্টা তুমি এরকম থাকো, এরকম না, প্রথমে 2 মিনিট দিবেন, তারপরে 5 মিনিট দিবেন, তারপরে 10 মিনিট দিবেন, এরকম করে করে দিনকে দিন বাড়তে থাকবেন, এবং দিনকে দিন তোমার কি হবে, আরও বাড়তে থাকবে। কমপ্লেক্স অ্যাক্টিভিটি শুধুমাত্র যে এইটুকুই যে তোমার ইয়োগা তা না, আরও ইয়োগা ব্যায়াম আরও আছেন, ধীরে ধীরে জটিল দিকে নিয়ে যাবেন। ফর প্র্যাকটিশনার্স, অনুশীলনকারীদের জন্য। প্র্যাকটিশনার্স হচ্ছে যারা শিখতে গেছে, মানে তুমি হচ্ছে প্র্যাকটিশনার, তাহলে ইয়োগা ট্রেইনার হচ্ছে যে তোমাকে শিখাবে, আর তুমি শিখতে গেলে তুমি হয়ে যাবে হচ্ছে প্র্যাকটিশনার্স, রাইট। হাউএভার, যাই হোক, অল প্র্যাকটিশনার্স ডু নট নেসেসারিলি নিড দ্য সেম কাইন্ডস অফ প্র্যাকটিস, মানে সবাইকে যে একই ধরনের চর্চা করতে হবে বা সবাইকে যে একই ধরনের ব্যায়াম করানো হবে, বিষয়টা এরকম না, সবার আসলে একই ধরনের ব্যায়াম করার প্রয়োজন হয় না। যেমন আমরা নর্মালি বলতে পারি যে ধরো তোমারও মানসিক সমস্যা আছে, আমারও মানসিক, মানে ঘুম হচ্ছে না, এখন তুমি গেছো, তোমাকে দিল হচ্ছে অ্যালাট্রল, মানে সামান্য একটু ঘুমানোর জন্য, এখন আমি গিয়েছি, আমার মানসিক চাপটা বেশি, আমাকে দিল সেডিল, তাই না। এখন এই দুইটা দিয়ে দুজনকে কি করতে বলছে, আমাকেও খেতে দিয়েছে, তোমাকেও খেতে দিয়েছে, এখন তুমি একদিন খেয়ে তুমি পুরো একদিন ঢুলতেছো, ঠিক আছে, এটা হচ্ছে তোমার জন্য, আমি তো তোমার চেয়ে বড়, এখন আমি গেলে আমাকে দিয়েছে হচ্ছে সেডিল, এখন আমি খেয়ে 2 দিন আমার কোনো হুঁশ নাই, তাহলে এখন তোমার আর আমার মেডিসিন কি সেম হলো? অবশ্যই সেম হলো না। তাহলে ঔষধ যেমন দুজনের জন্য আলাদা, ঠিক একইভাবে ব্যায়ামও আমাদের জন্য আলাদা আলাদা, ঠিক আছে। দ্য পোটেনশিয়াল হেলথ বেনিফিটস অফ ইয়োগা, দ্য পোটেনশিয়াল হেলথ বেনিফিটস অফ ইয়োগা আর নিউমেরাস অ্যান্ড মে ইনক্লুড, তাহলে এখানে কি বলেছে, বেনিফিটস অফ ইয়োগা, দ্য পোটেনশিয়াল হেলথ বেনিফিটস অফ ইয়োগা আর নিউমেরাস, এক কথায় বলতে গেলে আমরা এখান থেকে বুঝতে পারছি যোগ ব্যায়ামের সম্ভাব্য স্বাস্থ্যগত উপকারিতা, এই যে পোটেনশিয়াল মানে হচ্ছে সম্ভাব্য স্বাস্থ্যগত উপকারিতাগুলো অসংখ্য, নিউমেরাস শব্দের অর্থ অসংখ্য, অ্যান্ড মে ইনক্লুড, এবং এগুলোর মধ্যে রয়েছে, যোগব্যায়ামের মধ্যে রয়েছে কি রয়েছে, যোগব্যায়ামের মধ্যে রয়েছে কি রয়েছে, যোগব্যায়ামের মধ্যে স্ট্রেস রিডাকশন, প্রথম কথা হচ্ছে চাপ হ্রাস উইথ ইটস কোয়াইট প্রেসাইজ মুভমেন্ট। কোয়াইট শব্দের অর্থ কি, কোয়াইট শব্দের অর্থ হচ্ছে শান্ত, হ্যাঁ, কোয়াইট শব্দের অর্থ কি, কোয়াইট শব্দের অর্থ হচ্ছে শান্ত, প্রিসাইজ মানে হচ্ছে যথাযথ, মানে ঠিক যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুরই আয়োজন, তাই না। প্রিসাইজ শব্দের অর্থ হচ্ছে যথাযথ, মুভমেন্ট নড়াচড়া, একদম সঠিকভাবে সামান্য পরিমাণ যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু নড়াচড়া করা। তারপরে ইয়োগা ড্রস ইয়োর ফোকাস অ্যাওয়ে ফ্রম ইয়োর বিজি, তারপর হচ্ছে এই যে কেওটিক ডে অ্যান্ড টুয়ার্ডস কাম অ্যাজ ইউ মুভ ইয়োর বডি থ্রু প্রসেস দ্যাট রিকোয়ার ব্যালেন্স অ্যান্ড কনসেন্ট্রেশন। এক কথায় আমি যদি কথাটাকে বলি তাহলে সেটা হবে শান্তি বলবো না, শান্তি তো না, তাই না, এটা হবে হচ্ছে শান্ত, তাই না,
এটা হবে হচ্ছে শান্ত। তাহলে আমরা এটাকে কিভাবে পড়ে শোনাতে পারি? এটাকে আমরা পড়ে শোনাতে পারি এভাবে যে শান্ত ও যথাযথ অঙ্গ সঞ্চালনের মাধ্যমে যোগব্যায়াম তোমার কর্মব্যস্ত এবং বিশৃঙ্খল দিনের উপর থেকে তোমার মনোযোগকে প্রশান্তির দিকে সরিয়ে আনে, তাই না? এটুকু বলতে পারি। মনোযোগ কোথা থেকে এখানে বিশৃঙ্খল এবং ব্যস্ত জীবন থেকে সরিয়ে নিয়ে কোথায় তোমার মনকে কোথায় নিয়ে আসে? শান্ত করে, তাই না? সহজ কথায় বলতে গেলে এটার শান্ত এবং কি যথাযথ মুভমেন্ট বা হচ্ছে নড়াচড়ার মাধ্যমে ইয়োগা তোমার ফোকাসকে সরিয়ে নিয়ে আসে, তোমার মনোযোগকে সরিয়ে নিয়ে আসে কোথা থেকে? ইউর বিজি মানে হচ্ছে ব্যস্ত, কেওটিক ডে ব্যস্ত মানে হচ্ছে বিশৃঙ্খল জীবন থেকে তোমাকে সরিয়ে নিয়ে আসে, অ্যান্ড টুয়ার্ডস এবং নিয়ে যায় কাম কোন দিকে? শান্তির দিকে, তাই না? প্রশান্তির দিকে। অ্যাজ ইউ মুভ ইউর বডি যখন তুমি কি করো? তোমার শরীরকে নড়াচড়া করো। থ্রু পোজেস মানে হচ্ছে পোজেস বলতে কি বোঝায়? বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে দ্যাট রিকোয়ার ব্যালেন্স অ্যান্ড কনসেন্ট্রেশন, যেখানে তোমার কিসের প্রয়োজন হয়? ব্যালেন্স মানে ভারসাম্যের প্রয়োজন হয় এবং কনসেন্ট্রেশন মানে মনোযোগের প্রয়োজন হয়। তুমি এই যে তোমার বডিকে যেটা বিভিন্ন পোজেস দিচ্ছ বা বিভিন্ন পোজ দিচ্ছ, তাই না? একবার ছবি ওঠার সময় এরকম করতেছো, একবার এরকম করতেছো, তাই না? একবার এরকম করতেছো। এখন এই যে বিভিন্ন পোজে তুমি দাঁড়াচ্ছ, আমি তো আর দেখাতে পারলাম না, তুমি তো বিভিন্ন পোজে দাঁড়াচ্ছ, ঠিক এটা হচ্ছে ছবি তোলার কথা বললাম। কিন্তু তুমি যখন ব্যায়াম করবা, ব্যায়াম করার সাথে সাথে তোমার সর্বদিনের মনোযোগকে তুমি নিয়ে শরীরের দিকে ফোকাস দিচ্ছ। যখন তোমার মনোযোগটা এখানে আসতেছে তখন তোমার মনটাও ধীরে ধীরে এদিকে চলে আসবে। আর তুমি যে ব্যায়াম করছো সেই ব্যায়ামের জন্য কি প্রয়োজন? ব্যালেন্স যেমন প্রয়োজন, তার সাথে কনসেন্ট্রেশনও তোমার প্রয়োজন। এই দুইটাই তোমার নিজের মধ্যে থাকবে, ঠিক আছে? এরপরেরটা আমরা যদি দেখি তাহলে কি হবে? ইনক্রিজড ফিটনেস। এটি মূলত কি করে? এটি মূলত ইনক্রিজড ফিটনেস বলতে বোঝায় এটি তোমার বর্ধিত সুস্থতা, ফিটনেস। এটি তোমাকে কি মানে বর্ধিত সুস্থতা মানে তোমার মধ্যে যে সুস্থতা আগে ছিল সেই সুস্থতাটা আগের থেকে কি হয়ে যায়? বেড়ে যায়, ঠিক আছে? বর্ধিত সুস্থতা। তাহলে এখানে কি বলেছে? অ্যাজ ইউ লার্ন অ্যান্ড রিফাইন নিউ পোজেস যখন তুমি কি করবে? নতুন ভঙ্গি শিখবে এবং পরিমার্জন করবে। পরিমার্জন মানে কি? প্রথমে হচ্ছে নতুন ভঙ্গি শিখলা, নতুন একটা ধরন শিখলা, ধীরে ধীরে প্রথমে তোমাকে ছবি তোলার কথা বললো, প্রথমে তুমি একদম হাত এরকম করে দাঁড়ায় আসো, তারপরে কেউ একজন ধমক দিল, আর এইভাবে না, একটু এক হাতটা ছাড়ো, তারপর একটু এইভাবে দাঁড়ালা, তারপর একটু ঘড়িটা ঠিক করো, হ্যাঁ, তারপর একটু সুন্দরভাবে দাঁড়াও, না হাতটা এরকম না করে একটু এরকম করে দাঁড়াও, হ্যাঁ, একটু সাইড হয়ে দাঁড়াও। এই যে বিভিন্ন পোজ দিচ্ছ, এটাই তো আর একবারে হয় না, তাই না? তাহলে অ্যাজ ইউ লার্ন যখন তুমি শিখো, অ্যান্ড রিফাইন নিউ মানে কী শিখো? যখন তুমি নতুন নতুন পোজগুলো শিখো, হ্যাঁ, বা অঙ্গভঙ্গি শিখো এবং পাশাপাশি তুমি রিফাইন করো এবং সেগুলোকে ধীরে ধীরে উন্নত করার চেষ্টা করো। ইউ মে এনজয়, তুমি অবশ্যই উপভোগ করতে পারো ইমপ্রুভড ব্যালেন্স। তাহলে এক সময় তোমার নিজের উপরে নিজের কন্ট্রোল ছিল না, ব্যালেন্স ছিল না, তুমি কিন্তু ধীরে ধীরে নিজের উপরে কি পাচ্ছ? কন্ট্রোল পাচ্ছ, ব্যালেন্স পাচ্ছ, অধিকতর ভারসাম্য থেকে তুমি এনজয় করতে পারো। ফ্লেক্সিবিলিটি, নমনীয়তা। ফ্লেক্সিবিলিটি শব্দের অর্থ হচ্ছে নমনীয়তা। এটা সহজ ভাষায় বলি, বইয়ের ভাষায় তো ওইখানে লেখা আছে, তোমরা তো দেখবেই। সহজ ভাষায় বলতে ধরো যে আমার মনে আছে আমি ক্রিকেট খেলার সময় আমি 6 মাস পর মানে 6 মাসের মধ্যে আমি ক্রিকেট খেলি নাই। 6 মাস পরে আমাকে যখন ক্রিকেট খেলতে গেছি, আমাকে একটা ক্যাচ উঠছে। আমি এইখান থেকে ওইখানে দৌড়ায় নর্মালি যে ক্যাচ ধরতে পারবো আমি তার অর্ধেকও দৌড়াইতে পারি নাই 6 মাস পরে। দ্যাট মিনস আমার শরীরে কি ভারসাম্য ছিল না, আমি নিজেকে কন্ট্রোল করতে পারি নাই। একইভাবে তুমি নিজে যদি একদম হাত উপরে থেকে নিচ পর্যন্ত নামায় যতটুকু কি করতে পারবা, বেন্ড ডাউন করে যতক্ষণ থাকতে পারবা, আর ব্যায়াম না করলে তুমি ততক্ষণ পর্যন্ত স্টে করতে পারবে না শরীরের ব্যথার কারণে, ঠিক আছে? এটাকে বলা হয় ফ্লেক্সিবিলিটি বা নমনীয়তা। শরীরকে নিজের মতো করে ব্যবহার করাটাই হচ্ছে ফ্লেক্সিবিলিটি। রেঞ্জ অফ মোশন অ্যান্ড স্ট্রেংথ, তাহলে তুমি এখানে কি রেঞ্জ অফ মোশন অ্যান্ড স্ট্রেংথ শব্দের অর্থ হচ্ছে নমনীয়তা, গতি এবং শক্তির সীমা উপভোগ করতে পারবে। তোমার গতি এবং শক্তির একটা সীমা থাকবে। এটা সীমা বলতে তুমি হয়তো আগে 5 মিনিট দৌড়াতে পারতে, এই ব্যায়ামগুলো করার পরে তোমার শক্তিটা বেড়ে যাবে, তোমার এখানে কি বলেছে, গতিটা বেড়ে যাবে, তুমি হয়তো 10 মিনিট দৌড়াতে পারবে, তোমার মধ্যে এনার্জিটা সেই লেভেলের বেড়ে যাবে, ঠিক আছে? তাহলে নতুন নতুন পোজ শেখার মাধ্যমে বা নতুন নতুন অঙ্গভঙ্গি শেখার মাধ্যমে, ব্যায়াম শেখার মাধ্যমে এবং এটাকে আরও উন্নত করার মাধ্যমে তুমি অবশ্যই তোমার ওই যে কি বলা যায় বৃদ্ধিপ্রাপ্ত যে ব্যালেন্স বা ভারসাম্য সেটা তুমি উপভোগ করতে পারো। তোমার নমনীয়তাকে, তুমি ফ্লেক্সিবিলিটিকে কি করতে পারো? উপভোগ করতে পারো। রেঞ্জ অফ মোশন, গতিকে
তুমি কি গতির যে সীমা সেটাকে তুমি উপভোগ করতে পারো, পাশাপাশি তোমার শক্তির সীমাকেও উপভোগ করতে পারো। তাহলে তোমার মধ্যে উপভোগ্য বিষয়টা চলে আসে, তাই না? অ্যান্ড দিস মিনস, এবং এটা দ্বারা বোঝায় ইউ আর লেস লাইকলি টু ইনজিউর, তুমি কি তোমার সম্ভাবনা কম, লেস লাইকলি টু, তোমার মধ্যে সম্ভাবনাটা কমে গেল কিসের, টু ইনজিউর ইউর সেলফ, মানে নিজেকে আঘাতপ্রাপ্ত দেওয়ার বা আঘাত দেওয়ার মতো সম্ভাবনাটা কমে গেল। তুমি আগে ধরো 1 কিলোমিটার দৌড়ে পায়ের হয়তো শিরায় 2-3 জায়গায় টান লাগলো, 2-3 বার থেমে গেলে, কিন্তু এই ব্যায়ামগুলো করার পরে ধীরে 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 এই পরিমাণটা কমে আসবে। তুমি ইজিলি খুব সহজেই 2 কিলোমিটার, 1 কিলোমিটারের জায়গায় 2 কিলোমিটার, 3 কিলোমিটার ইনজুরির পরিমাণ কমিয়ে তুমি দৌড়াতে পারছো। তাহলে এখানে তোমার কি হচ্ছে, ধীরে ধীরে তোমার মধ্যে ইনজুর মানে আঘাতপ্রাপ্ত হওয়ার সম্ভাবনাটা কমে আসছে। ইন আদার ফিজিক্যাল endeavors or in your daily activities, তাহলে এটা দ্বারা বোঝালো তোমার দৈনন্দিনের যত শারীরিক কার্যকলাপ আছে এগুলোতে তুমি কম আঘাতপ্রাপ্ত হবে। ঠিক আছে, শারীরিক যে কর্মব্যস্ততা, তাই না, শারীরিক কর্মব্যস্ততা প্লাস হচ্ছে শারীরিক যে কার্যক্রমগুলো রয়েছে, শারীরিক প্রয়াসগুলো রয়েছে এগুলো, এবং পাশাপাশি ডেইলি অ্যাক্টিভিটিসগুলোতে তুমি কম কী হবে। এই যে এনডিএভার শব্দের অর্থ আমরা কি পড়লাম, এনডিএভার শব্দের অর্থ আমরা পড়েছি কিছুক্ষণ আগে, তাই না? এই যে দেখো তো, এই যে এনডিএভার মানে প্রচেষ্টা, মানে কোনো কিছু চেষ্টা করা। যখন তোমার যত প্রকার প্রচেষ্টা আসবে সেই প্রচেষ্টাগুলোতে দেখা যাবে কি তুমি শারীরিক যে চেষ্টা অথবা হচ্ছে তোমার যে দৈনন্দিন কর্মকাণ্ড, এক কথা হাত পা নেড়ে কাজ করলে তোমার শরীরে কি তোমার ইনজুরি হওয়ার সম্ভাবনাটা কমে যাবে। ঠিক আছে, তাহলে আমরা পড়লাম হচ্ছে স্ট্রেস রিডাকশন, চাপ কি এখানে হচ্ছে চাপ হ্রাসকরণ, আর হচ্ছে চাপ হ্রাসকরণ। আর ইনক্রিজড ফিটনেস শব্দের অর্থ হচ্ছে বর্ধিষ্ণু সুস্থতা বোঝাচ্ছে বা বর্ধিত সুস্থতাকে বোঝাচ্ছে। এরপর যদি আমরা একটু দেখে ম্যানেজমেন্ট অফ ক্রনিক হেলথ কন্ডিশন, যোগা মাইট হেল্প ইন এ ভ্যারাইটি অফ হেলথ কন্ডিশন, তাহলে এখানে দ্বারা কি বোঝাচ্ছে, যোগব্যায়াম বিভিন্ন ধরনের স্বাস্থ্য সমস্যা, এই ভ্যারাইটি অফ হেলথ কন্ডিশন স্বাস্থ্য সমস্যা, এখানে কন্ডিশন মানে হচ্ছে সমস্যাকে বোঝাচ্ছে, তাই না, কন্ডিশন বিভিন্ন স্বাস্থ্য সমস্যা। যোগা মাইট হেল্প ইউ ইন এ ভ্যারাইটি অফ হেলথ কন্ডিশন, তাহলে তোমাকে কি করবে, তোমাকে অবশ্যই সমস্যার সমাধানে, দেখো একটা সমস্যার সমাধানে হয়তো তোমাকে সাহায্য করবে, যেগুলোর মধ্যে যেমন ক্যান্সার রয়েছে, ডিপ্রেশনকে আমরা পাচ্ছি, তাই না, ডিপ্রেশন, পেইন যত প্রকার আঘাত বা ব্যথা, অ্যাংজাইটি উদ্বিগ্নতা, ইনসোমনিয়া শব্দের অর্থ আমরা কি বললাম, ইনসোমনিয়া শব্দের অর্থ ছিল হচ্ছে অনিদ্রা। তারপরে আমরা কাকে পাচ্ছি, ফ্যাটিক শব্দের অর্থ হচ্ছে ক্লান্তি। তারপরে আমরা কাকে পাচ্ছি, মুড শিফট, আমরা মুড সুইং যেমন বলি না, মেজাজ মর্জি পরিবর্তন, এই সমস্যাগুলো সমাধানে তোমাকে অবশ্যই সাহায্য করবে। তাহলে যোগা মাইট হেল্প ইন এ ভ্যারাইটি অফ হেলথ কন্ডিশন, শারীরিক বিভিন্ন সমস্যায় তোমাকে সাহায্য করবে, সেগুলোর মধ্যে স্বাস্থ্য বিভিন্ন সমস্যাকে সাহায্য করবে, যেমন ক্যান্সার রোগে সাহায্য করতে পারে, ডিপ্রেশনে সাহায্য করতে পারে, তাই না, ডিপ্রেশন বলতে আমরা কি বুঝাই, বিষণ্ণতা, বিভিন্ন ব্যথায় সাহায্য করবে, এনজাইটি বা উদ্বিগ্নতায় সাহায্য করবে, ইনসোমনিয়া বা নিদ্রাহীনতায় সাহায্য করবে, ফ্যাটিক দ্বারা আমরা কি বুঝলাম, ক্লান্তি বা শ্রান্তি, আমরা বলি না অবসাদ, এটাতে সাহায্য করবে। অ্যান্ড মুড শিফট মানে মন এবং মর্জির পরিবর্তনে তোমাকে সাহায্য করবে। যোগা ক্যান অলসো হেল্প রিডিউস হার্ট রেট অ্যান্ড ব্লাড প্রেশার, এটা কি হার্ট রেট বলতে কি বোঝাচ্ছে, হার্ট রেট বলতে বোঝাচ্ছে হৃদকম্পনের হার, অনেকে অনেক বেশি হৃদকম্পন হয়, হ্যাঁ, ছোটো বাচ্চাদের অনেক বেশি হয়, মানে হার্টবিট অনেক বেশি, সেটাকে কমাতে সাহায্য করবে। অ্যান্ড ব্লাড প্রেশার কমাতেও সাহায্য করবে। ব্লাড প্রেশার বেশি হলে আমরা বলি না, হাত ধরে বলি না বিপি অনেক বেশি, ব্লাড প্রেশার অনেক বেশি, তাই না, সেটা কমাতেও তোমাকে সাহায্য করবে। তার মানে কারো যদি ব্লাড প্রেশার বেশি থাকে আর কারো যদি হার্টের রেট বেশি থাকে, তাকে অবশ্যই কী করতে হবে, যোগা করতে হবে। এরপর আমরা একটু ওয়েট লসের দিকে যাই। ওয়েট লস বলতে ইফ ইউ আর ওভারওয়েট অর হ্যাভ ইটিং ডিসঅর্ডার, তুমি যদি অনেক বেশি তোমার ওজন যদি অনেক বেশি হয়, ওভারওয়েট, অ্যান্ড অর ইফ ইউ হ্যাভ ইটিং ডিসঅর্ডার, তোমার যদি খাবার গ্রহণের সমস্যা থাকে বা খাওয়া দাওয়ায় অনিয়ম থাকে, যোগা মে হেল্প ইউ মেক দ্য হেলদি লাইফস্টাইল চেঞ্জেস নেসেসারি টু গেইন কন্ট্রোল অফ ইয়োর ইটিং অর রিডিউস ওয়েট। তাহলে এখানে ইটিং মানে হচ্ছে খাদ্য, আর হচ্ছে রিডিউস ওয়েট মানে হচ্ছে কমাতে, ওজন কমাতে। তাহলে এখানে তারা কি বুঝালো, তোমার খাদ্য নিয়ন্ত্রণ এবং ওজন কমানোর লক্ষ্যে যোগব্যায়াম তোমাকে স্বাস্থ্যসম্মত জীবনধারা গঠনে, যে লাইফস্টাইল মানে হচ্ছে জীবনধারা, স্বাস্থ্যসম্মত জীবনধারা গঠনে সাহায্য করবে। এক কথায় তুমি যদি নিজের খাদ্য অবস্থা বা খাদ্য অবস্থার উপরে
যদি নিজে কন্ট্রোল করতে চাও, নিজে থেকে যদি কন্ট্রোল করতে চাও, পাশাপাশি নিজের ওজন যদি কমাতে চাও, এবং এই দুইটার মাধ্যমে যদি তুমি কি করো, এই দুইটা পাশাপাশি তুমি যদি নিজের লাইফস্টাইলে পরিবর্তন আনতে চাও, সেই লাইফস্টাইলকে বা জীবনধারাকে তুমি স্বাস্থ্যকর করতে চাও, তাহলে অবশ্যই যোগা তোমাকে কি করবে, সাহায্য করবে। ঠিক আছে, while you should not expect yoga to cure you or offer you 100% relief, or offer you 100% relief, it can help some health condition when combined with standard treatment. এক কথায় বলতে গেলে যোগব্যায়াম তোমাকে শতভাগ সারিয়ে তুলবে বা স্বস্তি দিবে এটি আশা করা উচিত হবে না। মানে এটা তোমাকে একদম 100% সুস্থ করে দিবে বিষয়টা যেমন এরকমও না, আবার তোমাকে 100% রিলিফ বা প্রশান্তি দিবে এটাও কিন্তু না। ঠিক আছে, 100% কোনো কিছুই দিবে না। ইট ক্যান হেল্প সাম হেলথ কন্ডিশনস হোয়েন কম্বাইন্ড উইথ স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট। দ্যাট মিনস বোঝাচ্ছে, তবে এটি উন্নত চিকিৎসার সাথে সাথে সম্মিলিতভাবে কিছু স্বাস্থ্য সমস্যার সমাধানে সাহায্য করতে পারে। এজন্যই ডক্টররা কি করেন, ডক্টররা বিভিন্ন সময় যোগব্যায়াম করতে বলেন যে আমাদের যে ট্রিটমেন্ট আপনারা নিচ্ছেন সেই ট্রিটমেন্টের পাশাপাশি আপনারা যোগব্যায়াম করবেন। তাহলে এটি স্বাস্থ্য সমস্যাও সমাধান করতে পারে। যখন কি করা হবে, স্বাস্থ্য সমস্যার সমাধান করবে কখন, যখন স্বাস্থ্য সমস্যাগুলো মানে এই যোগব্যায়ামগুলো আমরা সামান্য সময় এটা আমরা করব যখন আমাদের কোনো ট্রিটমেন্ট চলে। হ্যাঁ, এটা স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট, যখন উন্নত চিকিৎসা চলছে, সেই উন্নত চিকিৎসার পাশাপাশি যদি কি হয়, সামান্য পরিমাণ যদি আমরা এই যোগব্যায়ামকে কন্টিনিউ করি, তাহলে অবশ্যই আমরা এখান থেকে কী করতে পারবো, এখান থেকে মানে আমাদের হেলথ কন্ডিশনে কিছুটা পরিবর্তন আসবে। হ্যাঁ, হেলথ কন্ডিশনে পরিবর্তন আসবে বা স্বাস্থ্য সমস্যাগুলোতেও পরিবর্তন আসবে বা সমাধান আসবে। ইফ ইউ অলরেডি এনজয় গুড হেলথ, যদি তোমার সত্যি কি থাকে, আগে থেকেই যদি কি থাকে, তোমার ভালো স্বাস্থ্য থাকে, যোগা ক্যান বি অ্যান এনজয়েবল সাপ্লিমেন্ট টু ইউর রেগুলার ফিটনেস রুটিন। দ্যাট মিনস যোগব্যায়াম তোমার প্রাত্যহিক স্বাস্থ্য রক্ষায় একটি উপভোগ্য পরিপূরক হতে পারে। তোমার যদি আগে থেকেই যদি কি থাকে, ভালো স্বাস্থ্য থেকে থাকে, তোমার যদি পূর্ব থেকেই ভালো স্বাস্থ্য থেকে থাকে, তাহলে তোমার কি যোগা যদি তারপরেও যদি তুমি যোগা করো, তাহলে এটা তোমাকে একটি কি মানে তোমার রেগুলার ফিটনেস যে রুটিন আছে, সেই ফিটনেস রুটিনের মধ্যে নতুন আরেকটি পরিপূরক হিসেবে তোমাকে যুক্ত করবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্যাসেজ বুঝিয়ে দিয়েছি, আমাদের ভোকাবুলারি শেষ হয়ে গিয়েছে, তাই না? আমরা এখন এখানে এমসিকিউ করব, মাল্টিপল চয়েস কোশ্চেন যেটা আছে সেটা পড়বো। চুজ দ্য বেস্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভস। এখানে অল্টারনেটিভস বলতে বোঝাচ্ছে আমাদের এখানে যে বিকল্প উত্তরগুলো রয়েছে এর মধ্যে সঠিক উত্তরটি আমাদেরকে খুঁজে বের করতে হবে। কি আছে দেখো, হোয়াট ইজ যোগা ভেরি ইফেক্টিভ ফর, মানে যোগা যে কথাটি রয়েছে, যোগা শব্দটি আসলে কেন বেশি ইফেক্টিভ, কোনটির জন্য খুব বেশি কার্যকর, শারীরিক স্বাস্থ্য বা ফিজিক্যাল হেলথের জন্য, মেন্টাল হেলথের জন্য, ডেইলি অ্যাক্টিভিটিস বা দৈনন্দিন কার্যক্রমের জন্য, ইন ম্যানেজিং স্ট্রেস অ্যান্ড এনজাইটি। এক কথায় বলি, আমাদের শারীরিক স্বাস্থ্য কেন লাগে, আমরা যাতে সারাদিনের কাজগুলো সুন্দরভাবে সম্পন্ন করতে পারি। ঠিক আছে, শারীরিক স্বাস্থ্যের জন্য কাজে লাগে। মেন্টাল হেলথ, মানসিক স্বাস্থ্যের জন্য কেন কাজে লাগে, কারণ আমাদের যে মানসিক স্বাস্থ্য, মানসিকভাবে যে সুস্থ থাকার যে বিষয়টা, এটার জন্য কিন্তু আমাদের সুস্থ থাকার বিষয়টা কাজ করে। মানসিকভাবে অবশ্যই সুস্থ থাকতে হবে, কিন্তু এই দুইটা যখন আমাদের ঠিক থাকবে, তখন আমরা দৈনন্দিন কার্যক্রমটাকে খুব সুন্দরভাবে কমপ্লিট করতে পারবো। ঠিক আছে, তাহলে কিন্তু ধরে ফিরে একে অপরের সাথে সবগুলো কানেক্টেড। কিন্তু এই তিনটাকে যদি আমরা সঠিকভাবে কন্ট্রোল করতে চাই, তাহলে আমাদের বিভিন্ন শরীরের মধ্যে চাপ এবং উদ্বেগ যেটা আছে সেটাকে নিয়ন্ত্রণ করতে হবে, তাই না? আমাদের এই দৈনন্দিন কার্যক্রম ঠিকঠাক মতো করতে হলে শারীরিক স্বাস্থ্য এবং মানসিক স্বাস্থ্যের সুস্থতা লাগবে। কিন্তু এই দৈনন্দিন কার্যক্রমকে আবার যদি সুন্দরভাবে সম্পন্ন করতে চাই, আমাদের মধ্যে যে প্রেশার আসবে, আমাদের মধ্যে যে অ্যাংজাইটি আসবে, সেটাকে আমাদেরকে কন্ট্রোল করতে হবে। আর এগুলোকে কন্ট্রোল করতে হলে আমাদেরকে কি করতে হবে, অবশ্যই যোগা। ঠিক আছে, তাহলে আমাদের মূলত কি করতে হবে, এখানে এর অ্যান্সারটা হবে ইন ম্যানেজিং স্ট্রেস অ্যান্ড এনজাইটি। তাহলে আমাদের শারীরিক স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য, ডেইলি অ্যাক্টিভিটিস এগুলোতে দরকার আছে, কিন্তু সবচেয়ে বেশি দরকার হচ্ছে কিসে, অ্যাংজাইটি এবং স্ট্রেসগুলোতে আমাদেরকে নিজেদেরকে কন্ট্রোল নিয়ে আসা বা ম্যানেজ করা। এগুলো যখন আমরা নিয়ন্ত্রণ করতে পারবো বা এগুলো যখন আমরা নিয়ন্ত্রণ করতে চাইবো, তখনই যোগা আমাদের সবচেয়ে বেশি কাজে আসবে। আর এটাকে নিয়ন্ত্রণ করতে পারলে বাকি দুইটা এমনিতেই নিয়ন্ত্রণ হয়ে যাবে। আর এই দুইটা মেনটেন হলে আমাদের দৈনন্দিন কাজটা অবশ্যই সুন্দরভাবে সম্পন্ন হবে। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে মূলত সবচেয়ে বেশি কাজে আসবে কোনটা, এই যে স্ট্রেস অ্যান্ড এনজাইটি ম্যানেজমেন্ট, রাইট? 3 নম্বর অ্যান্সার। এরপরে হোয়াট ডাজ যোগা রেজাল্ট ইন, যোগা রেজাল্ট ইন মানে ফলাফলটা কি, যোগব্যায়ামের ফলাফলটা কি?
যোগব্যায়াম করলে আসলে কি আসে আমাদের মধ্যে? ডিপ্রেশন, বিষণ্ণতা আসে, পেইন অ্যান্ড এনজাইটি, ব্যথা এবং উদ্বেগ আসে, ফ্যাটিক বা আমাদের মধ্যে ক্লান্তি বা অবসাদ আসে। আমরা তো ইয়োগা করি এগুলো থেকে বাঁচার জন্য, এগুলো তো আর আমাদের মধ্যে ইয়োগা করার কারণে আসে না, এগুলো দূর করার জন্য আমরা ইয়োগা করি। তাহলে এগুলো আমরা যদি ইয়োগা করি তাহলে আমাদের মধ্যে ফিটনেস বা বাড়তি সুস্থতা আসে খাবার দাবারের মাধ্যমে, বা শরীর তো একটা কারখানার মতো, হ্যাঁ, একটা কি বলবো এটাকে, এটাও একটা কি গবেষণাগার, বা এটাকে আমরা কি রসায়নাগার বলতে পারি। এর মধ্যে যে বিক্রিয়াগুলো ঘটে এটার কারণে আমরা কি থাকি, সুস্থ থাকি। আর আমরা যখন ইয়োগা করব তখন আমরা একটু বাড়তি সুস্থ থাকি, মানে আমাদের শরীর যতটুকু আমাদেরকে সুস্থতা দেয়, মানসিকভাবে শারীরিকভাবে সুস্থতা দেয়, ইয়োগা করলে সেই সুস্থতার পরিমাণটা আরেক আগে যদি এইখানে থাকে সেটা লাভ দিয়ে এইখানে চলে আসে। তাহলে এইখান থেকে এই পর্যায়ে আসতে হলে তোমাকে অবশ্যই কী করতে হবে, অবশ্যই তোমাকে বাড়তি সুস্থ থাকার জন্য যোগব্যায়াম বা ইয়োগা করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে বি নম্বরের অ্যান্সার হবে হচ্ছে ইনক্রিজড ফিটনেস, রাইট। 3 নম্বরে যাই, হোয়াট ডাজ ট্র্যাডিশনাল ইয়োগা ওয়ার্ক ফর? হোয়াট ডাজ ট্র্যাডিশনাল ইয়োগা ওয়ার্ক ফর? ট্র্যাডিশনাল ইয়োগা কোনটার জন্য কাজ করে, কোন বিষয়গুলোর জন্য কাজ করে, বা কোন বিষয়গুলোর উপরে পরিবর্তন নিয়ে আসে? বিহেভিয়ারে পরিবর্তন নিয়ে আসে, আমরা পড়েছি আচরণে পরিবর্তন নিয়ে আসে, ডায়েট বা খাদ্যাভ্যাস, খাদ্য গ্রহণের যে অভ্যাসের উপর পরিবর্তন নিয়ে আসে, মেডিটেশন বা ধ্যানের উপরে পরিবর্তন নিয়ে আসে। এই তিনটাই আমরা পেয়েছি, এই জন্য অল অফ দ্য থ্রি অ্যাবভ, এই তিনটাই হবে হচ্ছে অ্যান্সার, মানে 4 নম্বরটা হবে অ্যান্সার। হোয়াট ব্রিংস পিচ অফ বডি অ্যান্ড মাইন্ড? মন এবং শরীরের শান্তি নিয়ে আসে কোনটি? ড্রাগ অ্যাডিকশন? এটা তো হবেই না, এটা সাময়িক সময়ের জন্য হয়তো তোমার মধ্যে একটু নিজের কি নিয়ে আসবে, একটু প্রশান্তি হয়তো নিয়ে আসে, কিন্তু পরবর্তীতে সেটা কি করবে, তোমার মধ্যে একটা মানে বাজে প্রভাবটা আজীবন থেকে যাবে তোমার মধ্যে। মাদকাসক্তি কিছু সময়ের জন্য হয়তো, বা জানি না, যারা নেয় তারা হয়তো বলতে পারবে, কিছু সময়ের জন্য হয়তো তাদের মধ্যে একটু ভালো অনুভূতি আসে, হয়তো বা, নট শিওর, যারা নিয়েছে তারা বলতে পারবে, কিছু সময়ের জন্য, কিন্তু এটা ব্যাপকভাবে শরীরের ক্ষতি করে। স্মোকিং, ধূমপান হবে না, বিজনেসে শরীর এবং মনের প্রশান্তি নিয়ে আসে না, মানসিক প্রশান্তি নিয়ে আসে হচ্ছে ইয়োগা বা যোগব্যায়াম। অ্যান্সার হবে হচ্ছে 1 নম্বর। ঠিক আছে, এরপরে আমরা দেখি হোয়াট ইজ ইয়োগা। ইয়োগা জিনিসটা কি? ইয়োগা হচ্ছে ইটস আ পোস্চার, ইটস আ ফিজিক্যাল এক্সারসাইজ, এ ব্রিদিং সিস্টেম, এ কাইন্ড অফ পোস্চার অ্যান্ড ব্রিদিং এক্সারসাইজ। তাহলে এখান থেকে আমরা অ্যান্সার কোনটা দিতে পারি? এখান থেকে আমরা অ্যান্সার দিব হচ্ছে কোনটা দিতে পারি বলো? এটা একটা পশ্চার বোঝাই, আমরা ইয়োগার মধ্যে পশ্চার বা অঙ্গভঙ্গিকে বুঝিয়েছি, অবশ্যই এটা একটা অঙ্গভঙ্গি। এটা একটা ফিজিক্যাল এক্সারসাইজ, হ্যাঁ, এটা একটা শারীরিক ব্যায়াম। শারীরিক ব্যায়াম বলতে হাত পা নড়াচড়া করা বোঝায়, কিন্তু এটা একটা জায়গায় বসে। আর ব্রিদিং সিস্টেম, এটি হচ্ছে একটি শ্বাস প্রশ্বাসের একটা সিস্টেম। এটা শ্বাস প্রশ্বাসের একটা সিস্টেম মূলত না, এটি শ্বাস প্রশ্বাসকে কন্ট্রোলে নিয়ে আসার জন্য একটা ব্যায়াম, যেখানে একটা নির্দিষ্ট অঙ্গভঙ্গি বা নির্দিষ্ট একটা অবস্থান থাকে। দ্যাটস ওয়াই আমরা কোনোটাকেই সেভাবে নিতে পারছি না, আমরা স্বয়ং সম্পূর্ণ একটা অ্যান্সার পেয়েছি, যেটা হচ্ছে এ কাইন্ড অফ পোস্চার। এটা হচ্ছে দেহভঙ্গি, বা হচ্ছে দেহের বিভিন্ন, আমরা পোজ দিই না, সেই পোজ, বিভিন্ন পোজের একটা অংশ, আর পাশাপাশি ব্রিদিং এক্সারসাইজ। এটা হচ্ছে মানে এক কথা আমার শারীরিকভাবে একটা পোজ থাকবে, বসে হাতের উপরে হাত এইভাবে আমরা রেখে দিব, পাশাপাশি আরেকটা কী থাকবে, ব্রিদিং কন্ট্রোল, মানে নিঃশ্বাস গ্রহণ করো কিছু সময় পর ছাড়ো, নিঃশ্বাস গ্রহণ করো কিছু সময় পর ছাড়ো, এটাই হচ্ছে আমাদের সেই ব্রিদিং এক্সারসাইজ। ঠিক আছে, তাহলে আমাদের এখানে অ্যান্সারটা হবে কি, এই 4 নম্বরটা হবে আমাদের অ্যান্সার। আমরা কিন্তু এখানে এটাকে অ্যান্সার হিসেবে ধরতে পারবো না, আমাদের এখানে অ্যান্সার থাকলো হচ্ছে এইগুলো। আচ্ছা, হোয়াট ইজ ইয়োগা, এটা আমরা দেখেছি। এফ নম্বর আমরা যদি একটু দেখি, এফ নম্বরে হোয়াট ক্যান ইয়োগা রিডিউস? রিডিউস তোমার কী করতে পারে? যোগব্যায়াম কি, হোয়াট ক্যান ইয়োগা রিডিউস? রিডিউস কী কমিয়ে দেয়? হ্যাঁ, এটার পরিবর্তে কি আমাদের ব্লাড প্রেশার কমে যায়। হ্যাঁ, ব্লাড প্রেশার, যাদের বিপি বেশি, ব্লাড প্রেশার বেশি, তাদের কমানোর জন্য, তাদের ব্লাড প্রেশার কমানোর জন্য ইয়োগা দরকার। হার্ট রেট বা হৃদস্পন্দন, আমরা যেটাকে হার্টবিট বলি, সেটাকেও আমরা মূলত কমাতে পারি ইয়োগার মাধ্যমে। যেমন বাচ্চাদের হার্টবিট বেশি থাকে, হ্যাঁ, নারীদের হার্টবিটের পরিমাণ একটু বেশি থাকে, আর পাশাপাশি ডিপ্রেশন, এটাও মূলত কমিয়ে দিতে পারে। এই জন্য আমাদের অ্যান্সার হবে কি, অল অফ দ্য অ্যাবোভ। আমাদের অ্যান্সার হবে হচ্ছে অল অফ দ্য অ্যাবোভ। এটাকে কি করতে পারে? ইয়োগা এটার মাধ্যমে কমাতে পারে। আবার এই প্রশ্নটা এভাবেও আসে যে তোমার নিচের কোন রোগটি হলে তুমি ইয়োগা করবে, কোনটি দরকার হবে, তাহলে সেক্ষেত্রেও কিন্তু অ্যান্সার হবে অল অফ দ্য অ্যাবোভ। তোমার ব্লাড প্রেশার থাকলেও ইয়োগা করতে হবে, হার্ট রেটের পরিমাণ বেশি থাকলেও ইয়োগা করতে হবে, তোমার ডিপ্রেশনের পরিমাণ বেশি থাকলেও তোমাকে ইয়োগা করতে হবে। দ্য ওয়ার্ড সাপ্লিমেন্ট ইন দ্য লাস্ট লাইন কুড বি রিপ্লেসড। শেষের লাইনে যে কি রয়েছে, শেষের লাইনে সাপ্লিমেন্ট রয়েছে। সাপ্লিমেন্ট শব্দের অর্থ হচ্ছে একটু অতিরিক্ত অংশ, তাহলে এখানে আমরা অ্যাডিশন যুক্ত করব। অ্যাডিশন শব্দের অর্থ হচ্ছে যুক্তকরণ। দ্য ওয়ার্ড সাপ্লিমেন্ট ইন দ্য লাস্ট লাইন কুড বি রিপ্লেস, শেষের লাইনে যে সাপ্লিমেন্ট কথা রয়েছে, সাপ্লিমেন্ট মানে কি, অতিরিক্ত অংশ, কি
অতিরিক্ত অংশ। তাহলে এখানে মূলত পৃথকীকরণ তো হবে না, ডিডাকশন মানে বিয়োজন হবে না, আসক্তি মানে অতিরিক্ত বোঝায়, কিন্তু আসক্তি মানে কোনো কিছু যুক্ত হয়ে যাওয়া, এটা একটা অভ্যাসকে বোঝায়। হ্যাঁ, তাহলে এটাকে একটা অভ্যাসকে বোঝায়। এই সাপ্লিমেন্ট মানে অভ্যাস বোঝাচ্ছে না, সাপ্লিমেন্ট মানে যুক্তকরণ বোঝাচ্ছে, মানে কিছু অংশ আছে এবং সাথে তুমি আরও একটু অংশ যুক্ত করলে, তাহলে এটাই হচ্ছে যুক্তকরণ বা অ্যাডিশন। ঠিক আছে, আমরা সেট 1টা সম্পূর্ণ করে ফেলেছি, আমরা সেট 2তে যাব। সেট 1টা আরেকবার সবাই চোখ বুলিয়ে নাও, আশা করি কারো কোনো সমস্যা নেই সেট 1-এর মধ্যে। সেট 1 আমরা এইভাবেই শেষ করেছি, তাই না? সেট 1 শেষ, আমরা চলে যাব সেট 2তে। ওকে, সেট 2তে আমরা যদি একটু দেখি, হোয়াই ইজ ইয়োগা ইউজফুল ফর আওয়ার লাইফ, ফর আওয়ার লাইফ। এখানে আমাদের যদিও একটু প্রিন্টিং মিস্টেক আছে, আমাদের বইয়ে অবশ্যই প্রিন্টিং মিস্টেকটা থাকবে না। এটা কি, হোয়াট ইজ ইয়োগা ইউজফুল ফর আওয়ার লাইফ, আমাদের জীবনে ইয়োগার ব্যবহারটা কি, বা হচ্ছে যোগ ব্যায়ামের ব্যবহারটা কি। হ্যাঁ, ইট ক্যান কন্ট্রোল আওয়ার ইটিং, এটি আমাদের খাদ্যাভ্যাসকে কি করতে পারে, কন্ট্রোল করতে পারে। কন্ট্রোল করা মানে যে কমিয়ে দেওয়া, বিষয়টা এরকম না, ঠিক যতটুকু লাগবে ততটুকুর ব্যবস্থা করে দিবে। প্লাস হচ্ছে ইট কন্ট্রোল ইউর রিয়েল লাইফ হ্যাজার্ড, ইট ক্যান কন্ট্রোল ইউর রিয়েল লাইফ হ্যাজার্ড, বাস্তব জীবনের যে বিপর্যয়গুলো আছে, হ্যাজার্ডস মানে হচ্ছে বিপর্যয়, তোমার জীবনের যে বিপর্যয়গুলো আছে সেই বিপর্যয়গুলোকে কি করতে পারে, কন্ট্রোল করে দিতে পারে। ইট ক্যান রিডিউস ওয়েট, এটি তোমার ওয়েট বা হচ্ছে ওজনকে কি করতে পারে, কমিয়ে দিতে পারে। আর অল অফ দ্য অ্যাবোভ, অল অফ দ্য অ্যাবোভ, তাহলে এখানে আমাদের অ্যান্সার কোনটা হতে পারে, আমাদের তিনটাকে কন্ট্রোল করতে পারে। আমাদের এখানে একটু কিন্তু তুমি বিপদে পড়ে যেতে পারো, কন্ট্রোল ইউর রিয়েল লাইফ হ্যাজার্ড, মানে আমাদের রিয়েল লাইফ হ্যাজার্ড বলতে বোঝাচ্ছে আমাদের বাস্তব জীবনের যে ঝুঁকিগুলো। এখানে আমরা সহজ কথাই বলি, আমাদের যে ইনজুরি হয় না সেই ইনজুরিগুলোকে বোঝানো হচ্ছে। হ্যাজার্ড শব্দের অর্থ হচ্ছে বিপর্যয় বা দুর্যোগ, যেটাকে বোঝানো হচ্ছে, ইনজুরিকে বোঝানো হচ্ছে। রিয়েল লাইফ, এখানে যদি ইনজুরি দিত তাহলে কি তুমি এখানে ভয় পেতে, এটাতে ভয় পাওয়ার কিছু নাই, তাই না? হ্যাজার্ডস আর হচ্ছে বিপর্যয় দুটো একই জিনিস। তাহলে এখানে আমাদের অ্যান্সারটা হবে হচ্ছে এই যে এটা 4 নম্বর। ওকে, তারপরে আমরা দেখি বি নম্বর প্রশ্নে কি লিখেছে। বি নম্বর প্রশ্নে দ্য ওয়ার্ড ফ্লেক্সিবিলিটি সেকেন্ড ইউজড ইন দ্য সেকেন্ড লাইন অফ দ্য ফিফথ প্যারা মিনস, মানে পঞ্চম প্যারার দ্বিতীয় লাইনে, পঞ্চম প্যারাটির দ্বিতীয় লাইনে উল্লেখ করা হয়েছে ফ্লেক্সিবিলিটি। সেই ফ্লেক্সিবিলিটি বলতে কি বোঝায়? ফ্লেক্সিবিলিটি বলতে আমরা কি করতে পারি, গেইন ওয়েট লস। ফ্লেক্সিবিলিটি মানে নমনীয়তা, শরীরকে ভাঁজ করা বা শরীরকে কি করা, নির্দিষ্ট কোণে ভাঁজ করার একটা মানে হচ্ছে ধরন আর কি, বা হচ্ছে একটা গুণ এই ফ্লেক্সিবিলিটি। অ্যাবিলিটি টু গেইন ওয়েট লস, ওয়েট লসের সাথে এটার কোনো সম্পর্ক নাই। ফ্লেক্সিবিলিটি মানে ওয়েট লস করা বোঝায় না, ফ্লেক্সিবিলিটি মানে হচ্ছে কিপ ফিট থাকাও বোঝায় না। ফ্লেক্সিবিলিটি দ্বারা হচ্ছে মুভ এনিহোয়ার, যে কোনো জায়গায় চলাফেরা করাও বোঝায় না। ফ্লেক্সিবিলিটি বলতে টু মুভ বডি ইজিলি, সহজে একদম কোনো বাধা বিপত্তি ছাড়াই শরীরকে মুভ করা যায়। বাধা বিপত্তি ছাড়া যদি আমরা শরীরকে মুভ করতে পারি তার মানে আমাদের শরীরে ফ্লেক্সিবিলিটি অনেক বেশি। ওই যে পড়ালাম যে অনেক জোরে দৌড়ানো, ক্রিকেট খেলার উদাহরণ দিলাম না, সেখানে মূলত ফ্লেক্সিবিলিটির অভাব ছিল সেটা। হোয়াট ইজ দ্য মেইন পারপাস অফ দ্য অথর অফ দিস প্যাসেজ, এই প্যাসেজের আসলে যিনি লিখেছেন অথর, তার এইটা লিখার উদ্দেশ্যটা কি? এটা হচ্ছে টু হাইলাইট দ্য হেলথ হ্যাজার্ডস অফ ইয়োগা, মানে ইয়োগা করলে যে শরীরে যে কি বিপদগুলো হয়, বিপর্যয়গুলো আসে সেটাকে তুলে ধরা। আদৌ কি এটা তুলে ধরেছে না? টু স্কেচ মানে অঙ্কিত করা, দ্য ব্যাড ইফেক্ট অফ ইয়োগা, ইয়োগার খারাপ প্রভাবগুলো তুলে ধরা, সেটাও না। তারপরে টু পোর্ট্রে দ্য স্পিরিচুয়াল ইফেক্ট অফ ইয়োগা, আধ্যাত্মিক যে প্রভাবগুলো রয়েছে এগুলোকে আঁকিয়ে দেখানো। পোর্ট্রে মানে তুলে ধরা, ডেপিক্ট করা, চিত্রায়িত করা। হ্যাঁ, স্পিরিচুয়াল ইফেক্ট মানে আধ্যাত্মিক কী পরিবর্তন বা প্রভাব আমাদের উপরে পড়ে সেটাকে তুলে ধরা। এটা নিয়ে কথা বলা হচ্ছে নাকি? টু রিভিল মানে প্রকাশ করা, দ্য মেনি হেলথ বেনিফিটস অফ ইয়োগা, মানে এখানে মূলত হেলথ বেনিফিট, স্বাস্থ্যের বিভিন্ন উপকারিতা, ইয়োগা করার মাধ্যমে আমাদের স্বাস্থ্যের যে বিভিন্ন উপকারিতা হয় সেটাকে সবার সামনে প্রকাশ করা। তাহলে আমাদের অ্যান্সার হবে হচ্ছে এই 4 নম্বরটা। ঠিক আছে, স্পিরিচুয়াল ইফেক্টকে শুধুমাত্র এটাকে তুলে ধরা, স্পিরিচুয়াল তো মনের বিষয়টাকে বোঝাচ্ছে, এখানে যতটুকু মন নিয়ে কথা বলা হয়েছে ঠিক ততটুকু শরীর নিয়েও কথা বলা হয়েছে। এজন্য আমরা এটাকে কি করতে পারবো না, কোনোভাবেই এইটাকেই কারেক্ট অ্যান্সার দিতে পারবো না, কিন্তু দিতে পারতাম যদি এইটা না থাকতো, তাহলে আমরা অবশ্যই এটাকে কারেক্ট অ্যান্সার দিতাম। সবচেয়ে অ্যাকিউরেট যেটা আমরা সেটাকেই দেখাবো। সেক্ষেত্রে সামান্য পরিমাণ অ্যাকিউরেট থাকলে সেটা বাদ পড়ে যাবে, সামান্য অ্যাকিউরেট হলে সেটা অবশ্যই বাদ পড়ে যাবে। তারপরে দেখো, হোয়াট ডু অল প্র্যাকটিশনার্স নট নিড দ্য সেম কাইন্ড অফ প্র্যাকটিস, কেন সবার প্রয়োজন নেই, যে সকল অনুশীলনকারীদের, সকল চর্চাকারীদের একই ধরনের চর্চা কেন প্রয়োজন নেই, একই ধরনের প্র্যাকটিস কেন প্রয়োজন নেই? কারণ অল ডু নট লাইক দ্য সেম কাইন্ড অফ
প্র্যাকটিস। সবাই একই ধরনের ব্যায়াম পছন্দ করে না। মেনি মেন মেনি মাইন্ডস, মানে অনেক মানুষ, অনেকের মানুষও অনেক, তার মন মানসিকতাও অনেক। ইট মে ডিফার অ্যাকর্ডিং টু প্র্যাকটিশনার্স লেভেল, প্র্যাকটিশনার্স লেভেল অনুসারে তার কি আসে, পরিবর্তন আসে। ইট ক্যান হেল্প সাম হেলথ কন্ডিশন, এটি কিছু কি হেলথ কন্ডিশন মানে স্বাস্থ্যের ব্যাপারে মূলত সাহায্য করতে পারে। এটি মূলত কোন ব্যাপারে, স্বাস্থ্যের ব্যাপারে সাহায্য করতে পারে। এখানে আমরা কি করতে পারি, আসলে মূলত এটার অ্যান্সার হবে ইট মে ডিফার, এটি ভিন্নতর হতে পারে। ডিফার মানে ভিন্নতম হওয়া, ভিন্নতর হওয়া, অ্যাকর্ডিং টু প্র্যাকটিশনার্স লেভেল। এখন তুমি প্রথম দিনেই গেছো ইয়োগাতে, তোমাকে একদম ইয়োগাতে বসায় দিয়ে বললো 6 ঘন্টা এরকম করে থাকবে, এটা কি তোমার পক্ষে সম্ভব না। আবার আমি 6 মাস ধরে ইয়োগা করছি, এখন আমাকে বলতেছে ভাই আপনি 5 মিনিট করে ইয়োগা করবেন আপনার হয়ে যাবে, তাহলে কি হবে না, উল্টা হয়ে গেল না। তোমাকেই দেওয়া উচিত ছিল 5 মিনিট, আমাকেই দেওয়া উচিত হচ্ছে 6 ঘন্টা, তার কারণ আমি 6 মাস ধরে করছি, তাই না। এটা হচ্ছে কোন লেভেলে আছো, তুমি শুরুর লেভেলে আছো, আমি মধ্যম লেভেলে আছি। এজন্য কার লেভেল কোথায়, প্র্যাকটিশনার্স লেভেল। প্র্যাকটিশনার্স বলতে যারা ইয়োগা করতে গিয়েছি আমরা, শিক্ষক বা ট্রেনার তারা না, আমরা যারা প্র্যাকটিস করতে গিয়েছি তাদের লেভেল অনুসারে মূলত এটি ভিন্নতর হতে পারে, ঠিক আছে। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, এখানে ডাস বানানটা একটু ভুল আছে, এটা হচ্ছে DOES হবে, আমাদের বইয়ে এই ভুলটা অবশ্য থাকবে না। হাউ ডাজ ইয়োগা হেল্প রিডিউস স্ট্রেস, কীভাবে যোগব্যায়াম চাপ কমাতে পারে। আমাদেরকে কিপিং ইনভলভ মানে যুক্ত রেখে উইথ অ্যাক্টিভিটিস, বিভিন্ন কর্মকাণ্ডে যুক্ত রাখার মাধ্যমে এটি আমাদেরকে কি করতে পারে, এটি আমাদেরকে মূলত বিভিন্ন কর্মকাণ্ডে যুক্ত রাখার মাধ্যমে এটি আমাদের স্ট্রেসকে কমাতে পারে। উইথ এ লট অফ ফিজিক্যাল এক্সারসাইজ, অনেক বেশি পরিমাণে ফিজিক্যাল এক্সারসাইজ করানোর মাধ্যমে এটি আমাদেরকে কি করতে পারে, চাপ কমাতে পারে। উইথ প্রপার ট্রিটমেন্ট, সঠিক চিকিৎসার মাধ্যমে। আর হচ্ছে প্রোভাইডিং ব্যালেন্স অ্যান্ড কনসেন্ট্রেশন, আমাদের ভারসাম্য এবং কনসেন্ট্রেশন, মনোযোগ, মানে মনোযোগের মধ্যে উপরে যদি আমরা কি করি, এই জায়গাগুলোতে যদি যোগব্যায়াম মূলত কাজ করে, আর এই জায়গাগুলোতে কাজ করলেই মূলত আমাদের চাপটা কমে আসে। আসলে এখানে আমাদেরকে কোনোভাবে সে কাজের মধ্যে যুক্ত রাখে না, যুক্ত রাখতে চায় না, সে আমাদেরকে অনেক বেশি ফিজিক্যাল এক্সারসাইজ করতে দেয় না। তারপরে হচ্ছে উইথ প্রপার ট্রিটমেন্ট, অনেক বেশি ট্রিটমেন্ট বা প্রপার সঠিক, আমাদেরকে সে ডক্টরের কাছেও পাঠিয়ে দেয় না যে আপনি চাপ কমানোর জন্য ডক্টরের কাছে যান, এটাও বলে না। মূলত সে আমাদেরকে কি করে, ব্যালেন্স দেয়, একটা ভারসাম্য শরীরের একটা ব্যালেন্স তৈরি করে দেয় এবং কনসেন্ট্রেশন বা মনোযোগটা তৈরি করে দেয়, ঠিক আছে। এই দুইটা কারণেই মূলত আমরা কি পাই, এই দুইটা কারণেই আমরা মানসিক চাপটা কমে আসে। এরপরে ওয়ান সাফারিং ফ্রম ড্যাশ ক্যান নট স্লিপ, যার মধ্যে কি রয়েছে, ইমপেশেন্স বা অসহিষ্ণুতা রয়েছে, সে ঘুমাতে পারে না। ইনটলারেন্স, অধৈর্য যার মধ্যে রয়েছে, সে ঘুমাতে পারে না। ইনসিকিউরিটি, যার মধ্যে অনিরাপত্তা রয়েছে, সে ঘুমাতে পারে না। মূলত যার মধ্যে ইনসোমনিয়া বা অনিদ্রা রয়েছে, সেই মূলত ঘুমাতে পারবে না। তাহলে F নম্বরে কী হবে, ইনসোমনিয়া, ঠিক আছে। আর তারপরে আমরা দেখি ইয়োগা ইজ এ কাইন্ড অফ পশ্চার, এটি হচ্ছে এক ধরনের অঙ্গভঙ্গি বা এক ধরনের ব্যায়ামের একটা ধরন, অ্যান্ড ব্রিদিং এক্সারসাইজ। হোয়াট ইজ মেন্ট বাই দিস সেন্টেন্স, এই সেন্টেন্স দ্বারা মূলত কী বোঝাচ্ছে, এই সেন্টেন্স দ্বারা মূলত কী বোঝাচ্ছে। তাহলে এখান থেকে আমরা মূলত কী বুঝতে পারি, ইয়োগা ব্রিংস নাথিং বাট স্পিরিচুয়াল সোলেস টু ম্যান, মানে মানুষের মধ্যে মূলত কি শুধুমাত্র আধ্যাত্মিক যে প্রশান্তি এটাই মূলত নিয়ে আসে। ইয়োগা ইজ কানেক্টেড উইথ স্পিরিচুয়াল মেডিটেশন অনলি, এটার মধ্যে শুধুমাত্র কি রয়েছে, আধ্যাত্মিক মেডিটেশন বা আধ্যাত্মিক একটা ধ্যান রয়েছে। এটাও অ্যান্সার হবে না, এটাও অ্যান্সার হবে না, কারণ এটা আধ্যাত্মিক বিষয়, শুধুমাত্র আধ্যাত্মিক বিষয়টা কোনোভাবেই সম্ভব না। এখানে যে শুধুমাত্র আধ্যাত্মিক, এজন্য এটাও অ্যান্সার হবে না। 4 নম্বরে কি বলছে, ইয়োগা ইজ কানেক্টেড উইথ বডি অ্যান্ড ইটস লিম্ব, এটা শরীরের সাথে এবং লিম্বস মানে অঙ্গ প্রত্যঙ্গের সাথে জড়িত। হ্যাঁ, এটা জড়িত হতে পারে, এটা অ্যান্সারও হতে পারে যদি 3 নম্বরটা না থাকে। 3 নম্বরে কি বলছে, ইয়োগা ইজ কানেক্টেড উইথ ইনহ্যালেশন। ইনহ্যালেশন মানে কি, বাতাস ভেতরে প্রবেশ করানো, মানে হচ্ছে নিঃশ্বাস নেয়া। এক্সহ্যালেশন মানে বাতাস বের করে দেয়া, মানে কি প্রশ্বাস, শ্বাস গ্রহণ করা, প্রশ্বাস ফেলা, শ্বাস বের করে দেয়া। তারপরে হচ্ছে বডি অ্যান্ড ইটস ইয়োর লিম্ব, এছাড়াও শরীরের সাথে কানেক্টেড এবং লিম্বস মানে অঙ্গ প্রত্যঙ্গের সাথে কানেক্টেড। তাহলে এইটা অ্যান্সার হতে পারতো যদি 3 নম্বরটা না থাকতো। যখনই 3 নম্বরটা পেয়ে গেছি, তার মানে কি 4 নম্বরের চেয়ে 3 নম্বরটা বেশি অ্যাকিউরেট, এজন্য আমাদের অ্যান্সার হয়ে যাবে হচ্ছে 3 নম্বর। এজন্য আমাদের বেশি অ্যান্সার, কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে 3 নম্বর। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এমসিকিউ শেষ করেছি, এখন আমরা অ্যান্সারিং কোশ্চেন একটু দেখবো। অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন ইন ইউর ওয়ার্ডস, তোমার নিজের ভাষায় নিজের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। তবে অবশ্যই আমরা হেল্প নিব কোথা থেকে, আমরা প্যাসেজ থেকে এটার হেল্প নিব, তাই না। আচ্ছা দেখো, ইয়োগা ড্রস ইউর ফোকাস অ্যাওয়ে ফ্রম ইউর বিজি অ্যান্ড কেওটিক লাইফ। এক কথায় বলতে গেলে তোমার বিশৃঙ্খল মানে ব্যস্তময় জীবন থেকে তোমার মনোযোগকে সরিয়ে নিয়ে আসে কে, ইয়োগা। জাস্টিফাই দিস স্টেটমেন্ট ইন 2 or 3 সেন্টেন্স, মানে
এটার উপরে তোমার কি তোমার মতামত দাও বা এই কথাটাকে মূলত তোমার ভাষায় প্রকাশ করো বা এটাকে ব্যাখ্যা করো। অ্যান্সার কি হবে? ইয়োগা ইজ ভেরি হেল্পফুল, এটি খুবই উপকারী টু স্ট্রেস ম্যানেজমেন্ট। এক কথায় বলতে গেলে আমাদের মানসিক যে চাপ আছে সেই চাপটা কন্ট্রোলের জন্য খুব বেশি উপকারী। হ্যাঁ, তাহলে এখান থেকে আমাদের প্রথমটা আসলে হচ্ছে মানে এই ওয়ার্ডগুলো মনে রাখবে, এই ওয়ার্ডগুলো মনে রাখলে তোমার অ্যান্সার করাটা ইজি হয়ে যাবে। তাহলে প্রথমে হচ্ছে ভেরি হেল্পফুল টু স্ট্রেস ম্যানেজমেন্ট। হেল্পফুল টু, এটি আমাদের জন্য উপকারী, এটি হচ্ছে আমাদের জন্য উপকারী। কে উপকারী? ইয়োগা। কেন উপকারী? এইটাই মুখস্থ রাখতে হবে। স্ট্রেস 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 ম্যানেজমেন্টের জন্য উপকারী। ঠিক আছে। উইথ ইটস কোয়াইট, এটার কি কোয়াইট মানে হচ্ছে হলো কি শান্ত, প্রিসাইজ মুভমেন্ট মানে হচ্ছে যথাযথ কি নড়াচড়া, ইয়োগা ড্রস, এই যে এই বিষয়গুলো কার মধ্যে রয়েছে? এই বিষয়গুলো রয়েছে ইয়োগার মধ্যে। এটাকে বলা হচ্ছে ইয়োগার মধ্যে রয়েছে শান্ত এবং যথাযথ কি একটা মুভমেন্টকে বোঝাচ্ছে এটা রয়েছে, যেটি মূলত ড্রস আস আমাদেরকে আকর্ষণ করে টুয়ার্ডস এ কাম মুড, কিসের মধ্যে নিয়ে আসে? একটা শান্ত মানসিকতার মধ্যে বা ধরনের মধ্যে নিয়ে আসে। হোয়েন উই মুভ আওয়ার বডি, যখন আমরা আমাদের শরীরকে নড়াচড়া করি, থ্রু পোজেস বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে, দ্যাট রিকোয়ার্ড যেটির জন্য প্রয়োজন কি ব্যালেন্সের প্রয়োজন। এই যে আমরা যে অঙ্গভঙ্গিগুলো করে থাকি, বিভিন্ন পোজ ধারণ করে থাকি, সেই পোজের জন্য কি কি দরকার? আমাদের শরীরের ব্যালেন্স দরকার এবং কনসেন্ট্রেশন দরকার। এটা কিন্তু আমরা প্যাসেজের মধ্যে পেয়েছি। যেহেতু এই অংশটুকু আমরা পাচ্ছি, দাস দ্য সেন্টেন্স ক্যান বি জাস্টিফাইড, তার মানে আমরা বলতে পারি যে উপরে যে সেন্টেন্সটি আছে সেই সেন্টেন্সটি হচ্ছে যুক্তিযুক্ত। ওই সেন্টেন্সটি যে সেন্টেন্সটি দেওয়া আছে সেই সেন্টেন্সটি আসলেই যুক্তিযুক্ত কিনা বা এটার আসলেই কি বাস্তবসম্মত রূপ রয়েছে কিনা, নাকি এটা ফেক। আসলে এটা ফেক না, কারণ এটা আসলে বাস্তবসম্মত এবং প্যাসেজে এভাবেই বলে দেওয়া আছে। সো এই সূত্র ধরে আমরা এই সেন্টেন্সটা জাস্টিফাইড বলা যায়। ট্রু, এক কথায় এটা হচ্ছে ট্রু একটা ওয়ার্ড। আচ্ছা, এরপরে যদি আমরা 2 নম্বরে একটু যাই, 2 নম্বরে কি বলেছে দেখো, দ্য পোটেনশিয়াল হেলথ বেনিফিট, দ্য পোটেনশিয়াল হেলথ বেনিফিটস অফ ইয়োগা আর নিউমেরাস। এক কথায় হচ্ছে সে যে স্বাস্থ্যর যে তোমার উপকারিতা, স্বাস্থ্যের যে উপকারিতা রয়েছে, এটা অসংখ্য উপকারিতা রয়েছে। ডু ইউ সাপোর্ট দিস স্টেটমেন্ট, এই কথাটাকে তুমি সাপোর্ট করো? গিভ রিজনস ফর ইউর অ্যান্সার, তোমার প্রশ্নের মানে তো এখানে তোমার উত্তরের ক্ষেত্রে তুমি কারণগুলো দেখাও। এটার যে উপকারিতা রয়েছে, এটার উপকারিতা রয়েছে, এই উপকারিতাটা অনেক রকমের উপকারিতা, সেই উপকারিতাটা তুমি একটু তুলে ধরো। এখানে কি বলেছে? প্রথমে হচ্ছে তুমি মনে করো কিনা, তুমি কি এটাকে মনে করো, যে তুমি কি এটাকে স্বীকার করো? ইয়েস আই সাপোর্ট, আমি এটা সাপোর্ট করি। দিস স্টেটমেন্ট, এই স্টেটমেন্ট বা হচ্ছে এই উক্তিটাতে সাপোর্ট করি। কেন সাপোর্ট করি? বিকজ বেনিফিটস অফ ইয়োগা ইনক্লুড স্ট্রেস রিডাকশন। এখানে কি রয়েছে? এখানে মানসিক চাপ কমানোর একটা কন্ডিশন বা চাপ কমানোর একটা বিষয় রয়েছে। ইনক্রিজড ফিটনেস, এটি হচ্ছে কি, এটি আমাদের ফিটনেস বা সুস্থতাকে বর্ধিত করে। তারপরে ম্যানেজমেন্ট রয়েছে, ম্যানেজমেন্ট অফ ক্রনিক হেলথ কন্ডিশন। এক কথায় হচ্ছে আমাদের মধ্যে যে অসুস্থ যে মানে এক কথায় বলতে গেলে আমাদের বিশৃঙ্খল যে স্বাস্থ্য অবস্থা রয়েছে, স্বাস্থ্য অবস্থা, তাই না? আমাদের স্বাস্থ্য অবস্থার যেটা রয়েছে সেই স্বাস্থ্য অবস্থার মধ্যে আমরা কাকে পাচ্ছি? ক্রনিক হেলথ কন্ডিশনকে পাচ্ছি, তাই না? এটা দ্বারা মূলত কি মিন করছে? যে আমাদের অবস্থা, স্বাস্থ্যের অবস্থা যেমনই হোক সেটাকে আমরা ম্যানেজমেন্টের মাধ্যমে বা সুব্যবস্থাপনা করার একটা মাধ্যম হিসেবে ইয়োগাকে বেছে নিতে পারছি। এর মধ্যে ওয়েট লস আছে, আমরা ওজন কমাতে পারছি, অ্যান্ড সো অন, এবং এমন আরও অনেক কিছুই করতে পারছি। যেহেতু এক ইয়োগার মধ্যেই এত কিছু রয়েছে সেহেতু আমরা বলতে পারি সো উই সি দ্যাট, তাই আমরা বলতে পারি যে আমরা দেখি যে ইট কভার্স, এটি নিয়ন্ত্রণ করছে বা এটি কভার করা, হ্যাঁ, এটির মাধ্যমে হচ্ছে এ ওয়াইড রেঞ্জ অফ বেনিফিট, একটা অনেক বড় মাত্রার উপকারিতা। কার? ফর হিউম্যান বডি অ্যান্ড মাইন্ড। হ্যাঁ, এই অংশটুকু, যেহেতু এই অংশটুকু হচ্ছে, এটা আমরা প্যাসেজ থেকে পেয়েছি, তাহলে তোমাকে কি করতে হবে? শুধু এই অংশটুকু অ্যাড করতে হবে। সো উই সি দ্যাট ইট কভার্স আ ওয়াইড রেঞ্জ অফ বেনিফিট ফর হিউম্যান বডি অ্যান্ড মাইন্ড। এটি কী করছে? হিউম্যান বডি এবং মাইন্ডের এই বিষয়গুলোতে উপকারিতা দেখা দিচ্ছে বা এই উপকারগুলো আমাদের করে আসছে। ঠিক আছে, এই অংশটা আমরা অ্যান্সার করতে পারবো না? অবশ্যই আমাদের যা শুধু এই একটা লাস্টের একটা লাইন মুখস্থ করা দরকার, বাকিটুকু তো আমরা প্যাসেজের মধ্যে থেকেই পেয়ে গিয়েছি, তাই না? আর এই যে প্রথমে দিবা, প্রথমে তুমি সাপোর্ট করো কিনা এবং সাপোর্ট করার কারণগুলো কি সেগুলো তুলে ধরে লাস্টে দিবে। যেহেতু বিভিন্ন দেখা যাচ্ছে বড় মাত্রায়, বিশাল মাত্রায় এটি কী করছে? আমাদের উপকার করছে, তাই অবশ্যই এটা কি হবে? অবশ্যই আমি এটাকে সাপোর্ট করি, তাই না? এরপরে সি নম্বরে, হোয়াট ইজ ইয়োগা? যোগ ব্যায়ামটা আসলে কি? যোগ ব্যায়ামের এটা কি ধরনটা কি? প্রথমেই বলা আছে যোগ ব্যায়াম হচ্ছে এক ধরনের ব্যায়াম। যোগ ব্যায়াম হচ্ছে এমন এক ধরনের ব্যায়াম যে ব্যায়ামের মধ্যে আমরা কাকে পাই? যে ব্যায়ামের মধ্যে আমরা একটা নির্দিষ্ট পশ্চার রয়েছে, তাই না?
এই যে এখানে দেখো যোগা ইজ ওয়ান কাইন্ড অফ এক্সারসাইজ, এটি হচ্ছে এমন এক ধরনের ব্যায়াম, এটা নিজের ভাষায় লেখা হয়েছে, এমন এক ধরনের ব্যায়াম থ্রু হুইচ যেটির মাধ্যমে, থ্রু হুইচ শব্দের অর্থ যেটির মাধ্যমে উই ক্যান অ্যাচিভ আমরা অর্জন করতে পারি পিস অফ বডি অ্যান্ড মাইন্ড মনের শান্তি এবং শরীরের প্রশান্তি উপভোগ করতে পারি। ইট ইজ অফ গ্রেট ইউজ টু আস, ইট ইজ অফ গ্রেট ইউজ টু আস, এটি অনেক কাজে, এটি আমাদের জন্য অনেক কাজে দেয়। তাহলে এখানে প্রথমটুকু হচ্ছে সংজ্ঞা নিজের ভাষায়, যোগা ইজ ওয়ান কাইন্ড অফ এক্সারসাইজ। এই যে এখানে একটু খেয়াল রাখবা, এখানে একটু প্রিন্টিং মিস্টেক আছে, আমাদের বইয়ে মূল বইয়ে হয়তো থাকবে না, আমরা পিডিএফটা দিয়ে পড়াচ্ছি তো আমরা এটাকে কারেকশন দিয়ে দিব। এই যে এখানে রেড কালার দিয়ে দিই, এই যে এখানে ওয়ান কাইন্ড অফ এক্সারসাইজেস, যোগা ইজ ওয়ান কাইন্ড অফ এক্সারসাইজেস থ্রু হুইচ যেটির মাধ্যমে উই ক্যান অ্যাচিভ পিস অফ বডি অ্যান্ড মাইন্ড, যেটার মাধ্যমে আমরা শরীর এবং মনের প্রশান্তি অনুভব করি, শান্তি পাই। ইট ইজ অফ গ্রেট ইউজ টু আস, এটি আমাদের জন্য অনেক উপকারী, এটি আমাদের জন্য অনেক বেশি উপকারী। ঠিক আছে, 4 নম্বর প্রশ্নে আমরা যদি দেখি কি বলেছে, 4 নম্বর প্রশ্নে আমরা দেখতে পারি হোয়াট কাইন্ড অফ ডিজিজ বা ডিসঅর্ডার যেটাই বলি না কেন, হোয়াট কাইন্ড অফ ডিজিজ ক্যান উই গেট রিড অফ ইফ উই ডু যোগা, কোন কোন রোগ থেকে আমরা মূলত মুক্তি পেতে পারি, এটা প্যাসেজের মধ্যে দেয়া আছে, অলরেডি সেটা প্যাসেজে বলা আছে কোন কোন রোগ থেকে আমরা মূলত মুক্ত হতে পারি। দেখো, ইফ উই ডু যোগা, আমরা যদি কি করি, যোগা করি, ইন কেস অফ ডুইং যোগা করার ক্ষেত্রে উই ক্যান গেট রিড অফ ক্যান্সার, আমরা ক্যান্সার থেকে কি মুক্তি পেতে পারি, ডিপ্রেশন থেকে মুক্তি পেতে পারি, পেইন ব্যথা থেকে মুক্তি পেতে পারি, ডিপ্রেশন মানে হচ্ছে বিষণ্ণতা, ইনসোমনিয়া অনিদ্রা থেকে মুক্তি পেতে পারি, অ্যান্ড ফ্যাটিক মানে হচ্ছে অবসন্নতা বা হচ্ছে ক্লান্তি বা অবসাদ অবস্থা থেকে আমরা মুক্ত হতে পারি। বিসাইডস, এছাড়া এটুকু অতিরিক্ত অংশ বলা হয়েছে, উই ক্যান ডেভেলপ আমরা উন্নত করতে পারি আওয়ার মুড আমাদের মানসিকতাকে বা আমাদের যে মেজাজকে, অ্যান্ড রিডিউস এবং কমাতে পারি হার্ট রেট অ্যান্ড ব্লাড প্রেশার, হার্ট রেট এবং হৃদকম্পনের যে হার এটাকেও কি করতে পারি, কমিয়ে আনতে পারি, এবং ব্লাড প্রেশারকেও কমিয়ে আনতে পারি। কিভাবে, ইফ উই ডু যোগা, আমরা যদি যোগা করি, তাহলে আমরা যোগা করলে আমাদের মধ্যে থেকে এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। কারণ বেশিরভাগই কিন্তু যে ক্যান্সার, ডিপ্রেশন, পেইন, ইনসোমনিয়া, ফ্যাটিক এগুলো বলা আছে, যা শুধু তোমাকে মনে রাখতে হবে পরীক্ষার হলে গিয়ে তুমি এই কথাগুলোকে কীভাবে উপস্থাপন করবা, কিভাবে লিখবা, তবেই মূলত আমরা অ্যান্সারটা লিখতে পারবো। ঠিক আছে, ওকে, আমরা ই নম্বরে চলে যাই। ই নম্বরে কি বলছে, হাউ ডাজ এক্সারসাইজ ওয়ার্ক অন আওয়ার মেমোরি, ব্যায়াম আমাদের স্মৃতিশক্তির উপর কিভাবে কাজ করে, স্মৃতিশক্তি মেন্টালে যে মেমোরি, এক কথা মেমোরির উপরে কিভাবে কাজ করে আমরা খেয়াল রাখবো। প্যাসেজের মধ্যে আমরা পড়েছিলাম, দেখো কি কাজ করে, আমাদের স্ট্রেসকে কন্ট্রোল করে, এনজাইটিকে কন্ট্রোল করে, ডিপ্রেশনকে কমিয়ে দেয়। তাহলে এখন দেখো এই সবই তো আমাদের মেমোরির সাথে সংযুক্ত, তাই না? তাহলে এখানে আমাদের কি খেয়াল রাখতে হবে, এখানে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে এক্সারসাইজ হেল্পস আস, এটি আমাদেরকে সাহায্য করে টু রিডিউস মানে কমাতে, কি কমাতে, আমাদের স্ট্রেস কমাতে, স্ট্রেস মানে হচ্ছে মানসিক চাপ কমাতে, এনজাইটি বিষণ্ণতা কমাতে, ডিপ্রেশন কমাতে। যেহেতু এই তিনটা জিনিস কমাতে সাহায্য করছে, অবশ্যই এটি আমাদের মেমোরির উপরে কাজ করে। তাই ইট ওয়ার্কস অন আওয়ার মেমোরি, এটি আমাদের মেমোরির উপরে কাজ করে। ঠিক আছে, তারপরে এটা গেল হচ্ছে আমাদের 2 এর অ্যান্সারগুলো। এখন আমরা সেট 1 এর অ্যান্সার শেষ করেছি, আমরা এখন সেট 2 তে যাব। দেখো সেট 2 তে কি দেয়া আছে, সেট 2 এর প্রশ্নগুলোতে দেখি হোয়াট আদার বেনিফিটস ক্যান ইউ থিঙ্ক অফ ফ্রম এক্সারসাইজ। এই যে দেখো থিঙ্ক অফ কিন্তু একসাথে বসবে, এটা কিন্তু একসাথে, ফ্রমটা কিন্তু আলাদা। হোয়াট আদার বেনিফিটস ক্যান ইউ থিঙ্ক অফ ফ্রম এক্সারসাইজ, মানে ব্যায়াম থেকে তুমি কি লাভ পাও, এটা তোমার মনে হতে পারে যে আর কি সুবিধা আমরা মূলত পাই ব্যায়াম থেকে, মূলত আমরা কি সুবিধা পাই, আর কি সুবিধা পাই, হোয়াট ইলস আছে না, হ্যাঁ, আর কি সুবিধা পাই, এটা এ নম্বরে লিখবো। তাহলে এ নম্বরে আমাদের অ্যান্সারটা কি আসবে, আই থিঙ্ক আমি মনে করি এক্সারসাইজ ক্যান হেল্প আস, কিসে সাহায্য করে, এক্সারসাইজ ক্যান হেল্প আস এটি আমাদেরকে সাহায্য করে ইনক্রিজিং বৃদ্ধি করতে, আবার ফিটনেস অ্যান্ড ডিক্রিজিং আওয়ার ওয়েট, এটি আমাদেরকে ফিটনেসকে বাড়িয়ে দেয়, এবং পাশাপাশি আমাদের কি কমায়, ডিক্রিজিং আওয়ার ওয়েট, আমাদের ওজনকে কমিয়ে দেয়। হেল্প আস ইনক্রিজিং আওয়ার ফিটনেস, এটি আমাদের ফিটনেসকে বাড়িয়ে দেয়, এবং ডিক্রিজিং আওয়ার ওয়েট, এবং এটি আমাদের ওজনকে কমিয়ে দেয়। হ্যাঁ, এটা আমাদের শরীরের কি কাজ করে, এটা আমরা মূলত এক কথায় বলতে গেলে ফিটনেস বাড়ায়, ওজন কমায়, শেষ। ঠিক আছে, এটি আমাদেরকে সুস্থতা দেয়, এটাও অ্যাড করে দিতে পারো, সমস্যা নেই। ইট এনশিওরিং, এবং দিতে পারি ইনক্রিজিং আওয়ার ফিটনেস অ্যান্ড এনশিওরিং আওয়ার
এই যেখানে এনশিওরিং আওয়ার মেন্টাল হেলথ, কমা দিয়ে লিখবে এনশিওরিং আওয়ার মেন্টাল হেলথ। যদি ইচ্ছা করে ফিটনেসের পরে এটা দিতে পারে এনশিওরিং মেন্টাল হেলথ, তারপরে অ্যান্ড ডিক্রিজিং আওয়ার ওয়েট, এবং পাশাপাশি আমাদের ওজনকে কমাতে পারে। এটাই সবচেয়ে বেশি সুন্দর। আই থিঙ্ক এক্সারসাইজ ক্যান হেল্প আস ইনক্রিজিং আওয়ার ফিটনেস, এনশিওরিং আওয়ার মেন্টাল হেলথ অ্যান্ড ডিক্রিজিং আওয়ার ওয়েট। তাহলে এখানে ফিটনেস বলতে শরীরকেও বুঝালো, আমাদের মনকেও বুঝালো, এবং পাশাপাশি আমাদের ওজনকেও কন্ট্রোল করলো। আমাদের এই অ্যান্সারটা স্বয়ংসম্পূর্ণ একটা অ্যান্সার হবে। বি নম্বরে দেখো, যদি বি নম্বরে 2 নম্বরে অ্যান্সারে যাই, প্রশ্নে যাই, হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট বেনিফিট অফ এক্সারসাইজ টু ইউ, টু ইউ, হ্যাঁ, হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট বেনিফিট অফ এক্সারসাইজ টু ইউ অ্যান্ড হোয়াই। তোমার কাছে ব্যায়ামের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানে সুবিধাটা কী এবং কেন? সবচেয়ে গুরুত্বপূর্ণ সুবিধা কোনটি এবং কেন তোমার কাছে? মোস্ট ইম্পর্টেন্ট বেনিফিট, বি নম্বরে কি আসবে? আই থিঙ্ক দ্য মোস্ট ইম্পর্টেন্ট বেনিফিট অফ এক্সারসাইজ, ব্যায়ামের সবচেয়ে গুরুত্বপূর্ণ সুবিধা কোনটি? ইজ দ্যাট, এটি হচ্ছে যে ইট ক্যান ডেভেলপ বোথ ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল কন্ডিশন। এটি একই সাথে কি করতে পারে? ফিজিক্যাল মানে হচ্ছে শারীরিকভাবে এবং মানসিকভাবে আমাদের অবস্থার পরিবর্তন করতে পারে। মানে এটার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আমরা করছি একটা ব্যায়াম, কিন্তু এই ব্যায়ামের মাধ্যমে আমরা শারীরিক সুস্থতাও পাচ্ছি এবং মানসিকভাবেও সুস্থতা পাচ্ছি। এটা আমাদের জন্য কি, এটা মানে ডাবল একটা বেনিফিট আর কি। তারপরে হচ্ছে আই থিঙ্ক, আমি মনে করি অ্যাজ বডি অ্যান্ড মাইন্ড আর ইন্টার রিলেটেড, আমি এমনভাবে চিন্তা করি যে মন এবং শরীর পরস্পরের সাথে সম্পর্কযুক্ত। এটা একটু অতিরিক্ত যুক্ত করা হয়েছে, তোমরা উপরের অংশটাকে বইয়ের মধ্যে পাবে, কিন্তু সাজাতে হবে এইভাবে। তুমি একটু নিজের মতো করে যদি স্ট্রাকচার সাজিয়ে নিতে পারো, তাহলে পড়াটা তোমার কাছে আরও সহজ হয়ে যাবে। তারপরে দেখো, yoga trainers gradually choose easier to complex activities for practitioners. Why? Yoga trainers gradually choose easier to complex activities, মানে যে ট্রেনার বা শিক্ষকেরা রয়েছেন, সেই শিক্ষকেরা প্রথমে তোমার জন্য ইজি টাস্কগুলো দিবেন, তারপরে ধীরে ধীরে জটিলতর কাজগুলো তোমার জন্য বাছাই করবেন। ঠিক আছে, ফর দ্য প্র্যাকটিশনার্স মানে অনুশীলনকারী বা যারা প্রথম শিখতে যায় বা যারা তার কাছে শিখে। হোয়াই, বা তাদের কাছে শিখে। হোয়াই, কেন? এটার কারণটা কি? প্রথম কথা হচ্ছে প্রথমেই আসলে মানুষের মানে বড় ধরনের কাজটা করতে পারে না, এটাই আসলে কি বলেছে, yoga trainers want to present yoga in an easier way so that the practitioners feel inspired to learn yoga। মানে প্রথমত হচ্ছে সহজভাবে যোগাকে তুলে ধরতে চান। yoga trainer যারা আছেন want to present, তারা মূলত উল্লেখ করতে চান, তোমার সামনে তুলে ধরতে চান যোগাকে ইন অ্যান ইজিয়ার ওয়ে, সহজ একটা মাধ্যমে, সহজ একটা পদ্ধতিতে, সো দ্যাট, যাতে দ্য প্র্যাকটিশনার্স বা হচ্ছে সেই অনুশীলনকারীরা যারা শিখতে গিয়েছে ফিল ইন্সপায়ার্ড, খুব বেশি কী হন, ইন্সপায়ার্ড হন বা উৎসাহিত হন টু লার্ন যোগা শেখার জন্য। দ্যাট ইজ হোয়াই দ্য ট্রেনার্স প্রসিড ফ্রম ইজি টু ডিফিকাল্ট স্টেপস, মানে প্রথমে এজন্যই যাতে প্রথমে তুমি প্র্যাকটিস অনুভব করো, তুমি যাতে উৎসাহিত হও, এটা তোমার কাছে খুব সহজে তুলে ধরা হয়। আর সহজে তুলে ধরার মাধ্যম হচ্ছে প্রথমে সহজ কাজ করিয়ে দেয়া। এজন্য তোমাকে কি, তারা একটু প্রসিড, তারা ট্রেনার্স প্রসিড, তারা মূলত সামনে আগান। কিভাবে আগান? সহজ থেকে ধীরে ধীরে কঠিন স্টেপের দিকে তারা মূলত এগিয়ে যেতে থাকেন। এটাই হচ্ছে প্রধান কারণ। আর তারপরে কি আছে, আরেকটা হচ্ছে সবার শরীর তো আর সহজেই প্রথমে, আমাদের কারো শরীরই প্রথমেই বড় ধরনের কাজ করতে পারে না, ভারী কাজ করতে পারে না। এজন্য আমাদেরকে প্রথমে সহজ কাজগুলো ধরতে হয়, তারপরে ধীরে ধীরে আমাদেরকে কঠিন কাজের দিকে আগাতে হয়। এজন্য যোগা ট্রেনাররাও প্রথমে সহজটা করিয়ে নেন। আচ্ছা, এটার পরে কি দেখতে পাচ্ছি, হোয়াট ইজ দ্য ইউজ অফ যোগা টু এ পারসন হু ইজ অলরেডি ফিট। হোয়াট ইজ দ্য ইউজ অফ যোগা টু এ পারসন হু ইজ অলরেডি ফিট, যে ব্যক্তি অলরেডি স্বাস্থ্যবান বা স্বাস্থ্যগতভাবে ফিট, যোগ ব্যায়াম তার কী কাজে লাগে? এটা হচ্ছে কি, সাপ্লিমেন্ট হিসেবে কাজ করে, যেটা আমরা পড়েছি এর আগে, তাই না? যোগা ক্যান বি অ্যান এনজয়েবল সাপ্লিমেন্ট, মানে কি, এটা হচ্ছে কি আরামদায়ক একটা সাপ্লিমেন্ট বা হচ্ছে অতিরিক্ত অন্তর্ভুক্তি হিসেবে কাজ করে তাদের কাছে। কার কাছে? টু দ্য রেগুলার ফিটনেস রুটিন। কিসের সঙ্গে? যাদের রেগুলার ফিটনেস রুটিনের সাথে আবার এটা একটা সাপ্লিমেন্ট হিসেবে কাজ করে। অফ এ পারসন হু ইজ অলরেডি ফিট, মানে এক কথা আগে থেকে যে ফিট, তার দৈনন্দিন যে স্বাস্থ্য রুটিন রয়েছে, এই স্বাস্থ্য রুটিনের এই যোগাটা মূলত একটা এনজয়েবল সাপ্লিমেন্ট, অতিরিক্ত অন্তর্ভুক্তি বা হচ্ছে আনন্দদায়ক অন্তর্ভুক্তি হিসেবে কাজ করে। এটা আমরা প্যাসেজের লাস্টের দিকে কিন্তু পড়েছিলাম, তাই না? আমরা প্যাসেজ থেকে কিন্তু এই প্রশ্নটার অ্যান্সার দিতে পারি। আশা করি বুঝতে পেরেছো। মানে অলরেডি যে ফিট, তার তো আর ফিট হওয়ার দরকার নাই। তাহলে সে যদি ভাবে যে না আমার আর যোগা করার দরকার নাই, তাহলে এটা ভুল হবে। তাকে যোগা করতে হবে, সেই যোগাটা তার জীবনে একটা এনজয়েবল কি বলা যায় এটাকে, সাপ্লিমেন্ট হিসেবে কাজ করবে, তাই না? আর লাস্টের প্রশ্নটা আমরা একটু পড়ি, আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। লাস্টের প্রশ্ন হচ্ছে,
ফ্রম দ্য রিডিং অফ দ্য প্যাসেজ রাইট ডাউন 4 হেলথ বেনিফিটস অফ যোগা। যোগ ব্যায়ামের 4টি উপকারিতা লেখো। যোগ ব্যায়ামের 4টি উপকারিতা লিখতে বলা হয়েছে। আচ্ছা, যোগ ব্যায়ামের উপকারিতাগুলো কি কি? ফ্রম দ্য রিডিং অফ দ্য প্যাসেজ, মানে এখান থেকে যে প্যাসেজটা পড়া হয়েছে, উই কাম টু নো, আমরা জানতে পারি। উই কাম টু নো শব্দের অর্থ হচ্ছে আমরা জানতে পারি। কি জানতে পারি? দ্যাট দেয়ার আর সাম হেলথ বেনিফিটস, কিছু উপকারিতা রয়েছে, স্বাস্থ্যগত উপকারিতা রয়েছে অফ যোগা, যোগা করার জন্য কিছু স্বাস্থ্যগত উপকারিতা রয়েছে। সাচ অ্যাজ, যেমন স্ট্রেস রিডাকশন, হ্যাঁ স্ট্রেস রিলিফও বলা যায়। তুমি যদি এখানে রিলিফ শব্দটা দাও তাহলেও হবে। এই রিলিফ মানে কিন্তু আবার এই যে বন্যার্থদের যে ত্রাণ দেয় সেটা কিন্তু না। এই রিলিফ মানে হচ্ছে তোমাকে মুক্তি দেয়া, কি থেকে? স্ট্রেস বা মানসিক চাপ থেকে তোমাকে মুক্তি দেয়া। ইনক্রিজড ফিটনেস, মানে আমাদের কি ফিটনেস বা সুস্থতাকে বাড়িয়ে দেয়। মানে এখানে কিন্তু যে ভার্বের ইনক্রিজড ফিটনেস, মানে এটা কিন্তু অ্যাডজেক্টিভ, ইনক্রিজ কিন্তু অ্যাডজেক্টিভ, মানে হচ্ছে বৃদ্ধিপ্রাপ্ত, মানে বৃদ্ধিশীল একটা কি দিবে? সুস্থতা দিবে, যেটি ক্রমশ ধীরে ধীরে বাড়তে থাকে। ম্যানেজমেন্ট অফ ক্রনিক হেলথ কন্ডিশন। ক্রনিক হেলথ কন্ডিশন মানে তোমার হচ্ছে ব্যতিব্যস্ত জীবনে যে হচ্ছে হেলথ কন্ডিশন যে অবস্থায় থাকে সেই অবস্থাকে ধীরে ধীরে কি করে দিবে? অগোছালো জীবনটাকে একটু গুছিয়ে দিবে কে? এই যোগা। আর সবার শেষে হচ্ছে ওয়েট লস, এবং যেখানে কি দিবে? তুমি এখানে দিবা হচ্ছে এনশিওরিং ওয়েট লস, এবং তোমাকে কি দিবে? এটি তোমাকে মূলত ওয়েট লস হিসেবে কাজ করবে। তাহলে আমরা এখান থেকে দেখতে পেলাম যে হচ্ছে এটা সেন্টেন্স, এটা মূলত স্ট্রেস রিলিফ দিবে, পাশাপাশি তোমাকে কি করবে? ইনক্রিজড একটা ফিটনেস দিবে, এর পাশাপাশি হচ্ছে তোমাকে ম্যানেজমেন্ট অফ ক্রনিক হেলথ কন্ডিশন হিসেবে কাজ করবে, আর হচ্ছে ওয়েট লসকে নিশ্চিত করবে। যাই হোক, আমরা ভিডিওর প্রায় শেষের দিকে চলে এসেছি। তোমাদের পুরো ভিডিও জুড়ে আমি ইমরান মাহমুদুল শিফাত, তোমাদের ইংলিশ ইনস্ট্রাক্টর ছিলাম তোমাদের সঙ্গে। পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তোমরা সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আসসালামু আলাইকুম।